দেখো দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে। তা আজকে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর লেকচার 4। হ্যাঁ, আচ্ছা আমরা আগের দিনে বেসিক্যালি আগের দিন এবং তার আগের দিন এই দুদিন মিলে আমরা যে তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা আছে সেই তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা করে ফেলেছিলাম। একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবং ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে এই যে তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এই তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আমরা একটা মানে শেষে কিছু জায়গা মানে আলোচনা করেছিলাম। সেটা বলেছিলাম যে কি কন্ডিশনে তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে রিডিউস করে যাচ্ছে। আমি দেখতে পেয়েছিলাম যে আমাদের মনে থার্মোডাইনামিক লিমিটে মানে অনেক ক্ষেত্রেই হচ্ছে তোর বোস আইনস্টাইন বা ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশনটা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন রিডিউস করে যেতে পারে, যেখানে ওই ডিজেনারেসি অফ দ্য আইএথ লেভেল জিআইটা মাঝ কেটে দেন এনআই হয়ে যাচ্ছে। সেই পার্টিকুলার কেসে তো বলেইছিলাম। এছাড়া হচ্ছে আরো বেশ কিছু কন্ডিশন বলা হয়েছিল। শেষের কন্ডিশনটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাভারেজ ইন্টার পার্টিকেল সেপারেশন, যেটা ভি বাই এন হোল টু দি পাওয়ার 1/3 তার সঙ্গে প্রপোর্শনাল। তার সঙ্গে যখন থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ আমি কম্পেয়ার করছিলাম, তখন দেখেছিলাম যে যদি অ্যাভারেজ ইন্টার পার্টিকেল সেপারেশনটা মাঝ গ্রেটার দেন দ্য থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ হয়, তখন তোমাকে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সে মাথা ঘামানোর দরকার নেই, তুমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স নিয়েই চলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের যেটা কথা হচ্ছে যে মানে অনেক ফেনোমেনাই আছে যেগুলোকে জাস্ট ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে বা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন দিয়েই কিন্তু এক্সপ্লেন করে ফেলা যেতে পারে। সেই জায়গাটা আমরা প্রথমে একটা দুটো ক্লাসে ফোকাস করব, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে বোস আইনস্টাইন বা ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশন, সেইটা তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস গুলো আছে সেইগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করব প্রথমে, যে তোমার মানে যেটা আগের ক্লাসের আগে আমরা আলোচনা মানে গত ক্লাসে না, তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন বলে একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করেছিলাম। সেই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন, সেইটা নিয়ে কিছু আমাদের আলোচনা করতে হবে। পার্টিশন ফাংশন এইটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, এবারে আমি যে ম্যাক্রোস্কোপিক যে সমস্ত প্রপার্টিগুলো বা থার্মোডাইনামিক প্রপার্টিগুলো ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, সেইটা আমি জাস্ট একটু দেখতে চাইবো। তাহলে নেক্সট যেটা করব, thermodynamic properties in terms of Z, ঠিক আছে? থার্মোডাইনামিক প্রপার্টিজ, ধরো ইন্টারনাল এনার্জি আর এনট্রপি, এইগুলোকে আমি অলরেডি করে ফেলেছিলাম। এছাড়া হেলমহোল্টজ এনার্জি, গিবস ফ্রি এনার্জি, এনথালপি, হিট ক্যাপাসিটি, কেমিক্যাল পোটেনশিয়াল, এই যে জিনিসগুলো সেইগুলোকে ইন টার্মস অফ জেড সেটাকে বুঝে নেব। আর তারপরে জাস্ট কি করে মলিকুলার পার্টিশন ফাংশন ডিটারমাইন করে সেগুলো আমরা জাস্ট বের করতে চাইবো। হ্যাঁ, মলিকুলার পার্টিশন ফাংশন এইটা নিয়ে আলোচনা করা হবে। মলিকুলার পার্টিশন ফাংশনের মধ্যে তিনটে জিনিস আমাদের ভীষণ এমফাসিস দিতে হবে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, ও রোটেশনাল পার্টিশন ফাংশন, আর ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন। আমরা আজকে সবটা পারবো না, হয়তো ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশনটা আজকে হবে, পরের দিন রোটেশন এবং ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনটা আমাদের করে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আজকে যে জিনিসটা পড়তে চাইছি তার বক্তব্যের বিষয় আর কি। ওই 8:30 পৌনে 9টা পর্যন্ত যতটুকু হয় আর কি। তাহলে পার্টিশন ফাংশন নিয়ে কিছু কথাবার্তা প্রথমে বলা যাক। থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন জেড। দেখো, এই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনটা আমরা কেমন করে ইন্ট্রোডিউস করেছিলাম না, আমরা এরকম একটা সিস্টেম কনসিডার করেছিলাম যার বিভিন্ন এনার্জি লেভেলস আছে। বিভিন্ন এনার্জি লেভেলস গুলো আছে। ধরে নাও গ্রাউন্ড লেভেলে এনার্জি এপসাইলন 0, এটা এপসাইলন 1, এটা এপসাইলন 2 ডট 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 করে, এটা হচ্ছে এপসাইলন আই এনার্জি লেভেল। আর এর ডিজেনারেসি এটা হচ্ছে G0,
এটা G1, এটা G2 ডট 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 করে এইটা হচ্ছে তোমার GI। তাহলে এই সিস্টেমটা মানে পার্টিশন ফাংশনটা নাম্বার অফ পার্টিকেলসের উপরে নির্ভর করে না, যে সিস্টেমটা তুমি কনসিডার করছো তার যে ডিসক্রিট এনার্জি লেভেলস গুলো এবং তার যে করসপন্ডিং ডিজেনারেসি তার উপরে নির্ভর করে। তাহলে বাই ডেফিনেশন জেডটা হচ্ছে তোমার সাম ওভার আই GI e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, তার মানে এপসাইলন আই বাই কেটি। আমরা বিটাটাকে জাস্ট 1/kt হয় সেটা আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। তো সামেশন ওভার আই GI e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি। স্যার এই জিআইটা কি মানে স্যার ওই মানে কোন একটা পার্টিকুলার স্টেটের ডিজেনারেসিটাকে হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ith লেভেলের ডিজেনারেসিটা, মানে একটা পার্টিকুলার লেভেল ধর ith লেভেল, তার এনার্জি এপসাইলন আই, তার ডিজেনারেসিটা হচ্ছে তোমার GI। ঠিক আছে, তাহলে এটাকে এক্সপান্ড করে লিখলে কি হবে, এটা G0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি প্লাস G1 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেটি প্লাস ডট 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 করে প্লাস হচ্ছে তোমার GI e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি প্লাস ডট 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 এইটা। তাহলে এইগুলো হচ্ছে তোমার এপসাইলন 1 বাই কেটি এপসাইলন আই বাই কেটি। হ্যাঁ, এই হচ্ছে তোমার ডিজেনারেসিটা। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস বলি যে এইখানে যখন তুমি এই যে জেড এর ডেফিনেশনটা তুমি লিখেছো, এখানে এই যে জেড এর ডেফিনেশনটায় যেখানে আইটা যেটা এই যে সামেশন ইন্ডেক্সটা, এই সামেশন ইন্ডেক্সটা কি, তাহলে এই যে একটু খেয়াল করো যে জেড যখন তুমি লিখলে সামেশন ওভার আই GI e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, এখানে এই যে সামেশন ইন্ডেক্সটা, index I runs all over এনার্জি লেভেলস। মানে তোমার কতগুলো টার্ম থাকবে এই সামেশনের মধ্যে, কতগুলো টার্ম থাকবে না, যতগুলো এনার্জি লেভেলস থাকবে, এটা মাথায় রাখতে হবে যে যতগুলো এনার্জি লেভেলস থাকবে এইখানে এই আইটা কিন্তু ততগুলো টার্ম থাকবে। আচ্ছা, অল্টারনেটিভলি তুমি এটাকে লিখতে পারো, অল্টারনেটিভলি জেডটাকে তুমি লিখতে পারো ধরো সাম ওভার, ধরো এস বললাম ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এস বাই কেটি, এইখানে যে সামেশন ইন্ডেক্সটা, ইন্ডেক্স এই এসটা এইটা রানস ওভার কোয়ান্টাম স্টেটস, মানে যে যতগুলো স্টেটস আছে তার উপরে সামেশনটা। দেখো ডিজেনারেসি ফ্যাক্টরটা তখন আমি আর লিখছি না। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি একটা পার্টিকুলার এনার্জি লেভেল কনসিডার করছো, ধরো একটা পার্টিকুলার লেভেল কনসিডার করলে এটা হচ্ছে আইএথ লেভেল, যার এনার্জিটা এপসাইলন আই আর ডিজেনারেসিটা জিআই। ডিজেনারেসি জিআই মানে ধরে নাও কত টাইম বিগ, ডিজেনারেসিটা হচ্ছে তোমার 3 অ্যাজ ফর এক্সাম্পল। একটা পার্টিকুলার এনার্জি আছে এপসাইলন আই, আর এই পার্টিকুলার স্টেটে ডিজেনারেসি হচ্ছে ধরে নাও তোমার 3 এইটা। তাহলে এবারে আমি যখন এই জেড ক্যালকুলেট করব, এই G0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি আছে, প্লাস G1 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেটি আছে, প্লাস ডট 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 ডট, হ্যাঁ এইটা প্লাস এই যে টার্মটা, এই টার্মটা থাকা উচিত কি ছিল, GI e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি এইটা, প্লাস ডট ডট ডট। এবারে এই পার্টটা তুমি ফোকাস করো, এই পার্টটা থাকা উচিত কি ছিল, এখানে দেখো যেহেতু ডিজেনারেশনটা 3, তোমার 3 থাকবে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ওই যে পার্টিকুলার লেভেলটা আছে, এই পার্টিকুলার এনার্জিটা রইল ডিভাইডেড বাই কেটি রইল, এইটা এটা থাকবে। আর এটাকেই তুমি দেখো, এইটাকে তুমি লিখতে পারো জাস্ট তুমি এই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি। দেখো এই 3 ইন্টু এটা লেখা ইকুইভ্যালেন্ট টু এই একই টার্ম 3 বার লেখা। আর কেন 3 বার লিখলাম, 3 বার লিখলাম তার কারণটা হচ্ছে যে এই যে ডিজেনারেসি 3 মানে কিন্তু তোমার 3টে কোয়ান্টাম স্টেটস আছে।
মানে বেসিক্যালি হচ্ছে যে আমি যখন পার্টিশন ফাংশনটাকে ডিফাইন করছি, পার্টিশন ফাংশনটাকে এইরকমভাবে ডিফাইন করলে তুমি জাস্ট কোনো একটা পার্টিকুলার এনার্জি যদি এপসাইলন আই হয় তাহলে e⁻⁻⁰i/kT লিখলে এবং ওই এনার্জিতে যতগুলো স্টেটস আছে সেটা দিয়ে তুমি গুণ করলে। আর হয় যখন তুমি এই পরের ডেফিনেশনটা বলছো সেটা হচ্ছে s e⁻⁻⁰ মানে হচ্ছে তুমি এখানে ওই সাম ওভার কোয়ান্টাম স্টেটস করছো। তাহলে মানে আমি কোয়ান্টাম স্টেটস মানে হচ্ছে যেটা কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হবে আর কি, যে একই এনার্জিতে যদি তোমার একাধিক কোয়ান্টাম স্টেটস থাকে আর কি, তাহলে প্রত্যেকটা টার্মই আমি জাস্ট বারবার লিখে নেব। তাহলে ডিজেনারেসি যখন 3, এই নোটেশনে 3 ইন্টু একটা টার্ম লেখা, আর এই পরের নোটেশনে হচ্ছে তোমার ওই একই টার্ম 3 বার লিখে ফেলা। যেমন ধরো আমি একটা পার্টিকেল ইন এ কিউবিক বক্স ধরো আমি কনসিডার করছি, পার্টিকুলার কিউবিক বক্স যখন কনসিডার করছি, ধরো একটা পার্টিকুলার স্টেট কনসিডার করছি যার এনার্জিটা ধরো তোমার লেটস সে 6h²/8mL²। তা 6h²/8mL² এটা হচ্ছে 2-1-1-1-2-1 আর 1-1-2 এই তিনটে কোয়ান্টাম স্টেট থেকে তুমি একই এনার্জি পেতে পারো। তাহলে যখন আমি পার্টিশন ফাংশনে ওই করসপন্ডিং এনার্জি লেভেলের কন্ট্রিবিউশনটা দেখবো, তাহলে e⁻⁻ ওই 6h²/8mL² এইটা করলাম, তার সঙ্গে আমি গুণ করে দিচ্ছি 3 সেইটা, আর তার বদলে হচ্ছে জাস্ট ওই 2-1-1 1-2-1 আর 1-1-2 তিনটে টার্ম আমি 3 বার নিয়ে নিলাম। তা 3 বার নিয়ে নিলে একই মানে দাঁড়ালো। সেই জন্য এই জেডের যে ডেফিনেশনটা কিন্তু এইটা একটু খেয়াল রাখবে। দেখবে হয়তো আমি মোস্ট অফ দ্য কেসে এই ডেফিনেশনটাকে ইউজ করব, কিন্তু কখনো কখনো দেখবে এই ডেফিনেশনটা ইউজ করলে তুমি কিছুটা সুবিধা পাবে। ঠিক আছে? তাহলে এই তফাৎটা দেখো ভালো করে, যে আমি যখন পার্টিশন ফাংশনটাকে ইন্ট্রোডিউস করেছিলাম তখন সাম ওভার অল এনার্জি লেভেলস নিয়েছিলাম। এবার কোন একটা এনার্জি লেভেলে যদি ডিজেনারেসি থাকে তাহলে সেই ডিজেনারেসি ফ্যাক্টরটা তোমার গুণ হয়ে যাচ্ছিল। সেটাকে অল্টারনেটিভলি হচ্ছে যে যেহেতু আমি মানে ডিজেনারেসি ফ্যাক্টরটাকে ওই যদি ইনক্লুড না করতে চাই, তাহলে জাস্ট কোন একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট তার যে করসপন্ডিং এনার্জি সেই ε/s/kT যেমন আছে সেটাকে লিখবো। আর এখানে যেহেতু একটা পার্টিকুলার এনার্জিতে একাধিক কোয়ান্টাম স্টেটস থাকতে পারে, সেখানে সাম ওভার অল স্টেটস করে নিলে ডিজেনারেসি ফ্যাক্টরটা অটোমেটিক্যালি এই পার্টিকুলার কেসে কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখো ব্যাপারটা বোঝা গেল পরিষ্কার জিনিসটা, যে অ্যাকচুয়ালি এইটার বদলে এইরকম ভাবে লেখা যায় জিনিসটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি ভালো করে তোমাদের ফোকাস করতে হবে। এটা আমাদের পরে কাজে লাগবে খুব, কারণ পার্টিকুলারলি যখন এই মলিকুলার পার্টিশন ফাংশন আমি বের করব, এই যে মলিকুলার পার্টিশন ফাংশনটাকে ট্রান্সলেশনাল ইন্টু রোটেশনাল ইন্টু ভাইব্রেশনাল এই যে গুণফল হিসেবে লিখতে পারা যায়। যদি তুমি এইভাবে ডেফিনেশনটাকে দাও z = g(i)e⁻⁻⁰ এনার্জিতে অ্যাডিটিভলি সেপারেবল আন্ডার বিউ অ্যাপ্রক্সিমেশন, সেখানে এই পার্টটা তুমি প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখতে পারবে, কিন্তু এই ডিজেনারেসি ফ্যাক্টরটা তোমার গন্ডগোল করবে। কিন্তু হয় না যদি সাম ওভার কোয়ান্টাম স্টেটস হিসেবে লেখো, সেখানে দেখবি কোনো রকমের সমস্যা তুমি ফেস করবে না। ঠিক আছে? তাহলে এইটাকে একটু মাথায় রাখার দরকার আছে। আচ্ছা, আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে ইউজুয়ালি মানে আমি বলছি যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা 0 হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমি এই যে ডেফিনেশনটা লিখেছি সেখানে গ্রাউন্ড স্টেট তার একটা এনার্জি আছে ε0, তার একটা ডিজেনারেসি g0, এটা আমি অলরেডি ভেবে রেখেছি। কিন্তু আমি একটা অল্টারনেটিভ আরেকটা অ্যাপ্রোচ আমি করতে পারি, সেটা হচ্ছে যে এনার্জি লেভেলস, আচ্ছা আমি তার আগে বলি যে 0 পয়েন্ট এনার্জি মে নট বি 0, এটা ঠিক আছে। মানে কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 নয়, কিন্তু ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হতে পারে। তাহলে ফর quantum mechanical system lowest energy, that is the 0 point energy may not be 0 এইটা, but for classical system 0 point energy is always 0। হ্যাঁ, এইটা। আচ্ছা, এবারে একটা অল্টারনেটিভ রাস্তা এরকম করতে পারি যে উই ক্যান rescale the energy levels by subtracting
এপসাইলন জিরো ফ্রম অল এনার্জি লেভেলস, সমস্ত এনার্জি লেভেলস থেকে তুমি যে মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জিটাকে 0 পয়েন্ট এনার্জি সাবস্ট্রাক্ট করে তুমি একটা নতুন রিস্কেল করে নিতে পারো। উই ক্যান রিস্কেল দ্য এনার্জি লেভেল বাই সাবট্রাক্টিং এপসাইলন জিরো ফ্রম অল এনার্জি লেভেলস। মানে আমি যেটা বলছি, আমার আগে যেটা ছিল এনার্জিটা এপসাইলন জিরো, তাকে এপসাইলন জিরো দিয়ে ভাগ করে আমি এপসাইলন মানে সরি আমি জিরো করে নিলাম প্রথমটা, মানে গ্রাউন্ড লেভেল থেকে ওই গ্রাউন্ড লেভেলের এনার্জিটাই আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে প্রথমটা আমি জিরো করে নিলাম। তারপরে ফার্স্ট এক্সাইটেড এনার্জি এপসাইলন ওয়ান ছিল, সেখান থেকে গ্রাউন্ড স্টেটিক এনার্জিটা বিয়োগ করে দিয়ে আমি এপসাইলন ওয়ান প্রাইম ধরো করলাম। এপসাইলন টু, সেখান থেকে এপসাইলন জিরোটাকে বিয়োগ করে আমি এপসাইলন টু প্রাইম করলাম। তাই এরকমভাবে করতে করতে আলটিমেটলি তুমি এপসাইলন আই মাইনাস এপসাইলন জিরো এটাকে বিয়োগ করে এপসাইলন আই প্রাইম করলে অ্যান্ড সো অন। তার মানে আমি যেটা বলতে চাইছি যে তোমার এই ছিল, তাহলে এইরকম করে ভাবি যে এইটা ধরো তোমার জিরো এনার্জি, হ্যাঁ, ধরে নাও এইটা ছিল ফর দ্য টাইম বিং এপসাইলন জিরো, এইটা ছিল এপসাইলন ওয়ান, এইটা ছিল ধরো এপসাইলন টু ডট 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 করে এই একটা লেভেল ছিল, সেটা হচ্ছে এপসাইলন আই। ঠিক আছে, এপসাইলন জিরো, এপসাইলন ওয়ান, এপসাইলন টু করে এই হচ্ছে তোমার এনার্জি লেভেলগুলো ছিল, এটা অ্যাকচুয়াল সিস্টেমে। এবার আমি কি করেছি, আমি এইখান থেকে যেটা করেছি যে এপসাইলন আই প্রাইম তৈরি করে নিয়েছি, যেটা এপসাইলন আই মাইনাস এপসাইলন জিরো করে ফর অল আই ইকুয়াল টু 0 1 2 ডট 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 প্রত্যেকটা লেভেল থেকে গ্রাউন্ড স্টেট এনার্জিটা আমি বিয়োগ করে দিয়েছি। তাহলে বিয়োগ করে দেওয়ার পরে কি হলো জিনিসটা, যেটা দাঁড়িয়ে গেল যে এই যে এনার্জিটা, এই এনার্জিটা এখন জিরো, হ্যাঁ, মানে যেটা যেটা এখন নতুন এপসাইলন জিরো প্রাইম আর কি, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি এপসাইলন জিরো প্রাইম, যেটা বেসিক্যালি তোমার জিরো, এপসাইলন জিরো প্রাইম সেটা এখন জিরো হয়ে গেছে। এবারে পরের যে এনার্জিটা সেটা হচ্ছে এপসাইলন ওয়ান প্রাইম, হ্যাঁ, যেটা এপসাইলন ওয়ান মাইনাস এপসাইলন জিরো, তারপর একটা হয়ে গেছে তোমার এপসাইলন টু প্রাইম, যেটা হচ্ছে এপসাইলন টু মাইনাস এপসাইলন জিরো। এইভাবে যেতে 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 এইখানে একটা পার্টিকুলার এনার্জি লেভেল, সেটা হচ্ছে তোমার এপসাইলন আই প্রাইম, সেটা হচ্ছে এপসাইলন আই মাইনাস এপসাইলন জিরো। এইভাবে তোমার যাচ্ছে জিনিসটা। তার মানে কি করা করা হচ্ছে যে প্রত্যেকটা লেভেল থেকে আমি গ্রাউন্ড স্টেট এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটাকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিয়ে এনার্জিটাকে রিস্কেল করে নিলাম। আর এবারে খেয়াল করে দেখো যে অ্যাকচুয়াল যে পার্টিশন ফাংশন যেটা, এইটা অ্যাকচুয়াল যে পার্টিশন ফাংশনটা তুমি যেটা লিখছিলে, সেইটা হচ্ছে যদি এইরকম ভাবে লেখা যায় যে তোমার মানে যেভাবে যে খুশি ডেফিনেশনে, এই ধরো সামেশন ওভার তোমার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, এইটা, হ্যাঁ, এরকম ছিল। তাহলে নতুন যে পার্টিশন ফাংশনটা সেটা এইরকম ভাবে লিখবো, সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই প্রাইম বাই কেটি। এইটা হয়ে যাচ্ছে কত, সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই প্রাইমটা হচ্ছে এপসাইলন আই মাইনাস এপসাইলন জিরো ডিভাইডেড বাই কেটি। তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো তোমার এই ই টু দি পাওয়ার এপসাইলন জিরো বাই কেটি একটা টার্ম তোমার রয়ে গেল, তারপরে যে পার্টটা সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি এরকম দাঁড়াচ্ছে। এইটা, হ্যাঁ, এই জিনিসটা তোমার দাঁড়াচ্ছে, এটা এতে তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস এফ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এপসাইলন জিরো বাই কেটি ইনটু জেড। মানে এটা হচ্ছে নতুন যে এটা মানে পার্টিশন ফাংশনটা, সেটা হচ্ছে অরিজিনাল যে পার্টিশন ফাংশন ছিল তার সঙ্গে শুধু এরকম একটা টার্ম তোমার বাইরে বেরিয়ে চলে আসছে, ই টু দি পাওয়ার এপসাইলন জিরো বাই কেটি বলে একটা টার্ম তোমার জাস্ট বাইরে বেরিয়ে চলে এলো, আর কিছু না। হ্যাঁ, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই মানে আমি আগে যে পার্টিশন ফাংশনটাকে ডিফাইন করেছিলাম জেড, যেটা ছিল সামেশন ওভার আই জিআই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, যেখানে 0 পয়েন্ট এনার্জিটা নন জিরো থাকতে পারতো। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে 0 পয়েন্ট এনার্জিটা হচ্ছে তোমার জিরো। তাহলে এনার্জি লেভেলগুলো রিস্কেল করে নেওয়ার পরে যে নতুন পার্টিশন ফাংশনটা অরিজিনাল পার্টিশন ফাংশন যা ছিল তাই, তার সঙ্গে জাস্ট এরকম একটা ফ্যাক্টর গুণ হয়ে যাচ্ছে। তুমি দেখবে যে এই যে ফ্যাক্টরের কন্ট্রিবিউশনটা, এই যে টার্মটা আলাদা হয়ে গেল, এই পার্টটার যে কন্ট্রিবিউশনটা, মানে এটাকে আমি এইরকম ভাবে ভাবতে পারি আর কি, যে আমার অ্যাকচুয়াল পার্টিশন ফাংশনটা হচ্ছে
এই জেড প্রাইম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটি, মানে উল্টো দিক দিয়ে যদি করতাম আর কি, মানে তুমি এইখান থেকে ধরো শুরু করলে এপসাইলন আইটা তখন হয়ে যেত হচ্ছে এপসাইলন আই প্রাইম প্লাস এপসাইলন জিরো করলে এরকম একটা জিনিস দাঁড়াবে আর কি, যে তোমার অ্যাকচুয়াল পার্টিশন ফাংশনটা সেটা হচ্ছে যে এনার্জি লেভেলগুলোকে রিস্কেল করে নেওয়ার পরে, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জিটাকে 0 করে নেওয়ার পরে যে পার্টিশন ফাংশনটা সেইটা মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটি। এই যে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটি এর কন্ট্রিবিউশন তুমি পাবে শুধুমাত্র এনার্জিতে, যে তুমি ধরো এই জেড প্রাইম থেকে যে অ্যাভারেজ এনার্জিটা পাবে, জেড থেকে যখন তুমি অ্যাভারেজ এনার্জিটা বের করবে তখন তার সঙ্গে শুধুমাত্র এপসাইলন জিরো পার্টটাকে যে সমান যোগ করে দিতে হবে, আর কিছু না। মানে যেখানে যেখানে এনার্জি পাবে, এনার্জি মানে আমি শুধুমাত্র কিন্তু ইন্টারনাল এনার্জি বলছি না, তোমার হেলমজ ফি এনার্জি থাকতে পারে, গিস ফি এনার্জি থাকতে পারে, প্রত্যেক ক্ষেত্রেই। তা যেখানে যেখানে এনার্জি আছে সেটা হচ্ছে কি তুমি রিস্কেল করে নেওয়ার পরে, রিস্কেল করে নেওয়ার পরে যে পার্টিশন ফাংশনটা পেয়েছো তুমি, সেই পার্টিশন ফাংশন থেকে জেড প্রাইম থেকে তুমি এনার্জিটাকে ক্যালকুলেট করে নাও। এনার্জিটাকে ক্যালকুলেট করে নেওয়ার পরে অ্যাকচুয়াল এনার্জিটা তোমাকে কি করতে হবে, 0 পয়েন্ট এনার্জি থেকে যোগ করে দিতে হবে, হ্যাঁ সেইটা। আর বাকি অন্যান্য ক্ষেত্রে ধরো এনট্রপি বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে যেখানে যেখানে এনার্জি আছে সেই জায়গাতে, ঠিক আছে। সেই জন্য অনেক ক্ষেত্রেই আমরা যেহেতু এইটুকু বুঝে গেছি, হ্যাঁ, যে তুমি এনার্জি লেভেলগুলো রিস্কেল করে নেওয়ার পরেও হচ্ছে ফিজিক্সটা কিছুই পাল্টায় না, বা ডিস্ট্রিবিউশনের কোথাও কিছু পাল্টায় না, যেটা শুধুমাত্র পাল্টায় সেটা হচ্ছে এই যে রিস্কেল করে নেওয়ার পরে তুমি যে এনার্জিটা পাচ্ছ, অ্যাকচুয়াল এনার্জিটা হচ্ছে ওই রিস্কেল করে নেওয়ার পরে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে যদি এপসাইলন জিরো যোগ হয়ে যাবে, সেটা আমি করে দেখাবো একটু পরে আর কি। হ্যাঁ, সেই জন্যে তুমি চাইলে এরকম রিস্কেল করে নিতে পারো, এবং নিলে তোমার মোটে অসুবিধে কিছু নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তুমি কিছু সুবিধা পাবে, অনেক কিছু তোমার ডেসক্রাইব করতে তোমার সুবিধা পাওয়া যাবে। সেই জন্য এই কাজটা আমি করে নিচ্ছি আর কি, ঠিক আছে। মানে আমরা অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করেছিলাম, সেই অ্যাভারেজ এনার্জি ইন টার্মস অফ তুমি জেড যদি ক্যালকুলেট করো, মানে আমি ধরো, মানে আমি আচ্ছা ঠিক আছে একটু পরে তোমার দেখিয়ে দেবো, হ্যাঁ, যে মানে আমি যখন থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন আবার আলোচনা করব, সেই পার্টিকুলার কেসে আমি দেখিয়ে নেব যে এই যে রিস্কেলিংটা করে নেওয়ার জন্য তোমার কিন্তু এই অঙ্ক টঙ্ক হ্যানা তানা কষতে, এনট্রপি মানে ক্যালকুলেট করতে বা ডিস্ট্রিবিউশন ভাবতে কোথাও 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 কোনো অসুবিধা হবে না। শুধু একটাই তফাৎ হবে, সেটা হচ্ছে কি যেখানে যেখানে এনার্জি আছে, হ্যাঁ, এই রিস্কেল করে নেওয়ার পরে যে পার্টিশন ফাংশনটা পেয়েছি জেড প্রাইম, সেইখান থেকে যে এনার্জিটা বেরোবে, অ্যাকচুয়াল এনার্জিটা যেটা জেড থেকে অ্যাকচুয়ালি বেরোনো উচিত ছিল, সেটা এপসাইলন জিরো যোগ হয়ে যাবে। সেটা হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে আফটার রিস্কেলিং, এই রিস্কেলিং করে নেওয়ার পরে আমি পার্টিশন ফাংশনটাকে জেড প্রাইম হিসেবে লিখছি আর কি। আর জেডটা হচ্ছে অরিজিনাল পার্টিশন ফাংশন, যে নোটেশনটা আমি অলরেডি দিয়েছিলাম। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হলো? হুম। আচ্ছা, তাহলে হচ্ছে এই এই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি ইউজ করব, কখনো হচ্ছে সাম ওভার এনার্জি লেভেলস করব, কখনো সাম ওভার স্টেটস করব, কখনো মিনিমাম পসিবল এনার্জিটাকে জিরো নন জিরো ধরে নিয়ে আমি লিখবো, কখনো কখনো মিনিমাম পসিবল এনার্জিটাকে জিরো ধরে নিয়ে আমি করব। হ্যাঁ, সেগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে মানে কি অ্যাকচুয়ালি করা হচ্ছে এবং তাতে কোথায় কি জিনিসটা পাল্টাতে পারে সেই সম্বন্ধে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা তোমার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা জিনিস একটু বলে নিই, যে ইউনিট অফ থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন, পার্টিশন ফাংশন এটাকে তুমি দেখতে চাই, হ্যাঁ, সেটা অবশ্যই ইউনিটলেস। কারণ তুমি দেখতে পাচ্ছ কতগুলো এক্সপোনেনশিয়াল টার্মের যোগফল হয়েছে, তো যদি সাম ওভার স্টেটসের ফর্মে লেখো তাহলে কি দেখতে পাচ্ছ কতগুলো এক্সপোনেনশিয়াল টার্মসের যোগফল হয়েছে, বা সাম ওভার এনার্জি লেভেলের টার্মসে লিখলে ডিজেনারেসি তার তো কোনো ইউনিট হয় না, সেটা জাস্ট সিম্পলি একটা নাম্বার। সেখানে এই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন তার কিন্তু কোনো ইউনিট হয় না, হ্যাঁ। অথবা তুমি এটা বলতে পারো অর জেড ইজ ডাইমেনশনলেস, কোনো ডাইমেনশন থাকবে না, সেটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি যে এই যে জেড এর এক্সপ্রেশনটা ক্যালকুলেট করেছো, এই জেডটা তুমি যখন টেম্পারেচার, আমি আমি ওই মিনিমাম এনার্জিটাকে জিরো ধরে নিয়ে জাস্ট করছি, বা আচ্ছা আচ্ছা নন জিরো ধরে নিয়েই করছি, কোনো অসুবিধা নেই। এই এবারে জেড এর এই যে এক্সপ্রেশনটা তুমি লিখেছো, ধরে নাও ফর দ্য টাইম বিং জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটি,
প্লাস g1 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেটি প্লাস ডট 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 প্লাস gi e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই কেটি। এইটা তো তোমার পার্টিশন ফাংশন এক্সপ্রেশনটা। আর এবারে আমি যদি এই g0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি এই পুরো পার্টটাকে আমি কমন নিই নি, তাহলে কি পড়ে থাকে 1 প্লাস g1 বাই g0 e টু দি পাওয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে এপসাইলন 1 মাইনাস এপসাইলন 0 ডিভাইডেড বাই কেটি প্লাস ডট 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 এটা হয়ে যাচ্ছে gi বাই g0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i মাইনাস এপসাইলন 0 বাই কেটি প্লাস ডট 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 এইটা। এবারে এখান থেকে দেখো যে যদি এমন হয় যে হোয়েন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তো টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হয়ে যায়, তাহলে এই যে পরের টার্মগুলো দেখো টেম্পারেচার এপসাইলন 1 মাইনাস এপসাইলন 0 এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি আর একটা মাইনাস আছে, আর টি যখন টেন্ডস টু তোমার 0 হয়ে যাবে তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো সেগুলো 0 হয়ে যাবে এইটা। তখন এই জেডটা যখন টেম্পারেচারটা টেন্ডস টু 0 কেলভিন তার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে সেইটা হচ্ছে তোমার এই জাস্ট সিম্পলি। আর এখানে একটা জিনিস বলি যে এইটা হচ্ছে যে এই এফ মানে আমি লিখবো এই পর্যন্ত লিখে রাখবো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি, এরকম একটা জিনিস আমি লিখে রাখছি কারণ পরের টার্মগুলো 0 হয়ে যাবে, এটা গ্যারেন্টেড। এই যে এই টার্মটা যখন টেম্পারেচার টেন্ডস টু 0 হয়ে যাবে তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, এটা গ্যারেন্টেড। এই টার্মটা 0 হয়ে যাবে, গ্যারেন্টেড। এবারে কেউ বলতে পারতো যে এই যে পার্টটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি এই যে পার্টটা এই পার্টটাও তো 0 হয়ে যাবে, কারণ টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেলে এটা টেম্পারেচার টেন্ডস টু 0 হয়ে গেলে টেম্পারেচার টেন্ডস টু 0 হয়ে গেলে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো 0 হয়ে যাবে না। এখন আমি বলতে পারবো না কারণ এপসাইলন 0টা কিন্তু 0 হতে পারে, তাহলে 0 হতে পারে, তাহলে 0 বাই 0 এই সিচুয়েশনটা হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এইটা কখন, মানে এইটা বেসিক্যালি তোমার এই টেন্ডস টু 0 হয়ে যাবে তখন হোয়েন যখন এপসাইলন 0টা নন জিরো, তখন তোমার এপসাইলন 0টা মানে ম্যাথামেটিক্যালি বলছি আর কি, হোয়েন এপসাইলন 0টা তোমার নট ইকুয়াল টু 0 এইটা। কিন্তু এইটা তোমার জাস্ট সিম্পলি g0 হয়ে যাবে কখন না হোয়েন এপসাইলন 0টা হচ্ছে তোমার 0। মানে পার্টিকুলারলি ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হয়, তা 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয় আর অ্যাবসলিউট টেম্পারেচার কিন্তু কখনো পুরোপুরি 0 হবে না, ওটা টেন্ডস টু 0। কারণ তুমি অনেক ক্ষেত্রে দেখো থার্মোডাইনামিক ইত্যাদিতে তুমি দেখো 0 কেলভিন ইজ আনঅ্যাটেনেবল, তাই মানে টেম্পারেচারটা এক্স্যাক্টলি 0 হবে না, কিন্তু এনার্জিটা ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এক্স্যাক্ট এনার্জিটা 0 হয়ে যেতে পারে। সেই জন্য যদি তোমার গ্রাউন্ড স্টেট এনার্জিটা 0 থাকে তাহলে টেম্পারেচার যখন টেন্ডস টু 0 তখন থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনটা জাস্ট গ্রাউন্ড স্টেট ডিজেনারেসির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ইফ গ্রাউন্ড স্টেট এনার্জি ইজ 0, গ্রাউন্ড স্টেট এনার্জি যদি 0 হয় দেন থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন is equal to the degeneracy of ground state or thermodynamic মানে if ground state energy is 0 then in the limit t tends to 0 Kelvin thermodynamic partition function is equal to the degeneracy of the ground state। তো দেখো এরকম একটা আমি ফিজিক্যাল সিগনিফিকেন্স খুঁজে পেলাম যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হচ্ছে তখন কিন্তু ওই এমনিতে যেটা হবে যে যখন এনার্জিটা তোমার 0 নয় তখন সেটাকে তুমি g0 ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি এইরকম ভাবে লিখবে। হ্যাঁ, এটা মানে টিটা টেন্ডস টু 0 আর এপসাইলন 0টা হচ্ছে নন জিরো, তখন এটা টেন্ডস টু 0 মানে খুব ছোট হবে। মানে আমি এটা কিন্তু 0 বলছি না, এটা টেন্ডস টু 0। টেম্পারেচার কিন্তু এক্স্যাক্টলি 0 হয় না, টেম্পারেচার টেন্ডস টু 0 হয়। সেখানে এপসাইলন 0 নট ইকুয়াল টু 0 হলে জেডটা টেন্ডস টু 0 হবে, আর যখন এপসাইলন 0টা 0 হয়ে যাবে তখন জেডটা হচ্ছে g0 এর সঙ্গে সমান হবে। তাহলে এইটা একটা জেড এর একটা লিমিট কখন না যখন তোমার টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন। আচ্ছা, আবার উল্টো দিকে যখন তোমার দেখো হোয়েন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি তখন কি হচ্ছে,
যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি দেখো, তাহলে আমি এইখান থেকেই জাস্ট বলছি যে টেম্পারেচার যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, এই যে এটা যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে টিটা, তাহলে এটা ই টু দি পাওয়ার জিরোর মতো দেখো, ই টু দি পাওয়ার জিরো মানে তোমার বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টার্মই দেখো 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি শুধুমাত্র ডিজেনারেসি ফ্যাক্টরগুলো। তাহলে এইটা তখন হচ্ছে জেডটা যখন টেম্পারেচারটা টেন্ডস টু ইনফিনিটি, সেটা হয়ে যাচ্ছে দেখো G0 প্লাস G1 প্লাস G2 প্লাস ডট 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 প্লাস GI প্লাস ডট 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 ডট। অর্থাৎ তোমার এইটা জাস্ট সিম্পলি সাম ওভার জিআই এইটা হয়ে যাচ্ছে, সাম ওভার অল আই জিআই, অর্থাৎ ডিজেনারেসি ফ্যাক্টরগুলো জাস্ট সিম্পলি তোমার যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তুমি মাথায় রাখলে, মানে জেড আসলে এটা আমাদের পরে বিভিন্ন সময় কাজে লাগবে, যে জেড এর বিভিন্ন লিমিটগুলো একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। যে এটা এটা এবার এই যে জিনিসটা, এই জিনিসটা ইউজুয়ালি হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি হয়। কেন টেন্ডস টু ইনফিনিটি হয়? কারণ তোমার যদি ইনফাইনাইট নাম্বার অফ এনার্জি লেভেলস থাকে, তার ডিজেনারেসিও প্রচুর থাকবে। মানে এটা 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 ইউজুয়ালি হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি হবে, কারণ এইগুলো এই ধরনের টার্ম তো প্রচুর টার্ম থাকবে, টার্ম থেকে এটা ভীষণ লার্জ হয়ে যাবে বা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি টেম্পারেচার যখন টেন্ডস টু 0 কেলভিন হয়ে যাচ্ছে, যদি যদি গাউসের এনার্জিটা তোমার 0 হয়ে যায়, তাহলে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হচ্ছে, তখন মানে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনটা যে গাউস স্টেটের ডিজেনারেসির সঙ্গে সমান। আর যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার ওই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন থেকে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি সাম ওভার ডিজেনারেসিস হয়ে যাবে, যেটা ভ্যালুটা অ্যাকচুয়ালি টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, সেই একটা জিনিস সেটা তোমার মাথায় রাখা। আচ্ছা, এবারে ধরো তুমি এই ফ্রম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা number of particles in the ith level having energy epsilon I is given by কি ছিল, এই আমি এই ফর্মুলাটাকে বের করে রেখেছিলাম, ni বাই n। আচ্ছা, nটা তাহলে এখানে গুণ করে দিই, এটা gi e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt ডিভাইডেড বাই তোমার z হচ্ছে, এইটা মানে আমি ni বাই n এই ফর্মে লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে gi e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই kt বাই z, এরকম একটা জিনিস তোমার দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক এইখান থেকে তুমি যদি নাও যদি n i প্লাস 1 করো, মানে যেটা হচ্ছে ith লেভেলের বদলে i প্লাস 1 লেভেলে যদি তুমি নাম্বার অফ পার্টিকেলসটা দেখো, সেটাকে হবে n, এটা gi প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i প্লাস 1 বাই kt নিচে যেমন জেডটা আছে, জেডটা, তাহলে জেডটা পরিষ্কার কি টেম্পারেচার চেঞ্জ না হলে কিন্তু জেডটা তোমার চেঞ্জ হবে না। জেড এর মধ্যে সমস্ত এনার্জি লেভেলের ইনফরমেশন গুলো আছে, যদি টেম্পারেচার তুমি ফিক্স থাকো তাহলে কিন্তু জেড এর কোনো চেঞ্জ হবে না, এইটা। তাহলে তাহলে নাও এদেরও i প্লাস 1 লেভেলের নাম্বার অফ পার্টিকেলস বাই ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস, সেই সংখ্যাটা কি দাঁড়াচ্ছে না gi প্লাস 1 বাই gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i প্লাস 1 মাইনাস এপসাইলন i ডিভাইডেড kt হয়ে গেল। তার মানে তুমি লিখতে পাচ্ছ যে ni প্লাস 1 বাই ni টা সেটা হচ্ছে gi প্লাস 1 বাই gi ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন। আচ্ছা, দরকার নেই, এটা এটা এই ফর্মেই রাখি, তারপরে পরে না চেঞ্জ করছি, এটা যেমন আছে থাক। তাহলে দেখো i প্লাস 1 লেভেলের নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই হচ্ছে i এর লেভেলের নাম্বার অফ পার্টিকেল, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে i প্লাস 1 লেভেলের ডিজেনারেসি ডিভাইডেড বাই হচ্ছে i এর লেভেলের ডিজেনারেসি, এবং তার সঙ্গে একটা এনার্জি ফ্যাক্টর আছে, এইটা। তাহলে এই হচ্ছে তোমার জিনিসটা দাঁড়িয়েছে, এই একটা এক্সপ্রেশন তোমার দাঁড়িয়েছে। ঠিক আছে, এটা। আর এবারে দেখো যে যদি একটা স্পেশাল কেসে হচ্ছে ইফ energy levels are
নন ডিজেনারেট, যদি এনার্জি লেভেলগুলো তোমার নন ডিজেনারেট হয়, তার মানে কি, মানে প্রত্যেকটা লেভেলের ডিজেনারেসি এটা জিআই প্লাস ওয়ান, এই যে জিনিসগুলো সেগুলো বেসিক্যালি ওয়ান। ওয়ান যদি হয় তখন কি দাঁড়াচ্ছে, তখন যেটা দাঁড়াচ্ছে দেখো, আই প্লাস ওয়ান লেভেলে নাম্বার অফ পার্টিকেলস বা আই এস লেভেলের নাম্বার অফ পার্টিকেলস হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই প্লাস ওয়ান মাইনাস এপসাইলন আই ডিভাইডেড বাই কেটি। আর এবারে যেহেতু এপসাইলন আই প্লাস ওয়ান এটা গ্রেটার দেন এপসাইলন আই, সেখান থেকে এপসাইলন আই প্লাস ওয়ান মাইনাস এপসাইলন আই এটা গ্রেটার দেন জিরো হয়ে গেল। তাহলে এইটা যদি গ্রেটার দেন জিরো হয়ে যায়, একটা মাইনাস সাইন আছে অলরেডি, তাহলে পুরোটা হচ্ছে লেস দেন ওয়ান হয়ে যাবে এইটা। তার মানে এইখান থেকে তুমি দেখতে পেলে কি এন আই প্লাস ওয়ানটা লেস দেন এন আই। তার মানে কি দাঁড়াচ্ছে, এর কনক্লুশনটা কি, যদি তোমার টেম্পারেচারটা নন জিরো, দেখো টেম্পারেচার যদি ইনফিনিটি হয়ে যায় তখন আমরা পরে বলছি, হ্যাঁ, যেটা হচ্ছে কি টেম্পারেচারটা যদি তোমার ফাইনাইট হয়, টেম্পারেচার যদি ফাইনাইট হয় তাহলে পরিষ্কার এটা ই টু দি পাওয়ার মাইনাস সামথিং হয়ে যাচ্ছে, যেটা লেস দেন ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ এন আই প্লাস ওয়ানটা লেস দেন এন আই হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইফ টেম্পারেচার ইজ ফাইনাইট, temperature is finite, then for non-degenerate case any excited state will be less populated than its immediate lower states. মানে আই প্লাস ওয়ান লেভেলের পপুলেশনটা আই লেভেলের পপুলেশন থেকে কম হয়ে যাবে, সেটা কি আমি জাস্ট কথায় লিখছি, ইফ টেম্পারেচার ইজ ফাইনাইট দেন ফর নন ডিজেনারেট কেস এনি এক্সাইটেড স্টেট উইল বি লেস পপুলেটেড দেন ইটস ইমিডিয়েট লোয়ার স্টেট, এইটা। আর যখন টেম্পারেচারটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল, দেখো এটা এটা মানে পজিটিভ, এটা ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার জিরোর মতো হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো হয়ে, সরি এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি বললাম আবার বলি, টেম্পারেচারটা যখন তোমার হয়ে যাচ্ছে, তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, সরি টেম্পারেচার যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, ই টু দি পাওয়ার জিরোর মতো মানে অর্থাৎ ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে দেন এন আই প্লাস ওয়ান বাই এন আই এইটা তোমার ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ এন আই প্লাস ওয়ানটা ইকুয়াল টু এন আই হয়ে যাচ্ছে। তার মানে দেখো এমনিতে হচ্ছে কোন একটা এক্সাইটেড লেভেলের পপুলেশনটা তার লোয়ার লেভেলের থেকে কম, কিন্তু যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তাহলে অল এনার্জি লেভেলস উইল বি ইকুয়ালি পপুলেটেড। তার মানে যে হোয়েন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি দেন ফর নন ডিজেনারেট কেস all energy levels will be equally populated। তাহলে দেখো, তাহলে এমনিতে যখন টেম্পারেচার ফাইনাইট হবে তাহলে উপরের স্টেটটা সবসময় তার পরের স্টেট থেকে লেস পপুলেটেড হবে নন ডিজেনারেট কেসে, আর যদি ডিজেনারেট হয় তাহলে তো আমি দেখতেই পেয়েছি যে ওটা মানে পরিষ্কার এই জিআই প্লাস ওয়ান বাই জিআই হয়ে যাবে, মানে ডিজেনারেসি দিয়ে পুরো জিনিসটা কন্ট্রোল হবে, এই পার্টটা কোনো এই এক্সপোনেনশিয়াল পার্টটা কোনো কন্ট্রিবিউশন থাকবে না, ঠিক আছে। আর যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন কিন্তু সমস্ত স্টেটস ইকুয়ালি পপুলেটেড হবে, হ্যাঁ এইটা। আচ্ছা এবারে দেখো এই তোমার আরেকটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে যদি তুমি তাহলে নাও যদি এন আই বাই এন জিরো এই পার্টটা তুমি করো, এন আই বাই এন জিরো, তাহলে এন আইটা হচ্ছে তোমার এই যে এ অনুযায়ী মানে তোমার আইগেথ লেভেলের নাম্বার অফ পার্টিকেল যদি এইটা থেকে থাকে তাহলে গ্রাউন্ড লেভেলের হলে কি হবে, এখানে আই এর জায়গায় তোমাকে জিরো জাস্ট বসাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এন আই বাই এন জিরো যখন তুমি করছো তখন দেখো এটা এন জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি বাই জেড, এইটা হচ্ছে আই এর লেভেলের পপুলেশন, আর গ্রাউন্ড লেভেলের পপুলেশনটা কি হবে ক্যাপিটাল এন, এটা জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস
epsilon 0 by kt divided by z, এটা হচ্ছে, সেটা কি দাঁড়াচ্ছে না ith লেভেলের নাম্বার পার্টিকেল বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i মাইনাস এপসাইলন 0 ডিভাইড বাই কেটি। মানে এই যে জিনিসটা তুমি পেলে যে এন আই বাই এন জিরো, আমি এন আই প্লাস ওয়ান বাই এন আইটা করেছিলাম, তার একটা স্পেশাল কেস এন আই বাই এন জিরো, সেইটা যে জি আই বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি হলো, যেখানে ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে তোমার ith লেভেলে এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলে এনার্জি। তাহলে এই যে ফর্মুলাটা তোমার বেরোলো, এইটা হচ্ছে তোমার পপুলার ফর্ম অফ দ্য বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা হচ্ছে মানে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমি দেখেছি, সেইখান থেকে যেটা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে স্পেকট্রোস্কোপিতে কোন এনার্জি লেভেলে পপুলেশনটা কেমন এবং তার মতো করে তোমার ওই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তার জন্য এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পপুলার ফর্ম অফ বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এই এনআই বাই এন জিরোটাকে অনেক সময় তুমি বলতে পারো রিলেটিভ প্রবাবিলিটি বা রিলেটিভ পপুলেশন, রিলেটিভ প্রবাবিলিটি না, রিলেটিভ পপুলেশন of the ith level with respect to the ground level। তো গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে তোমার এক্সাইটেড স্টেটের যে পপুলেশনটা আর কি, হ্যাঁ, সেইটা এই ফর্মুলা দিয়ে যাচ্ছে। এনআই বাই এন জিরো হচ্ছে জিআই বাই জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন বাই কেটি। তাহলে এটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে স্পেশাল কেসে যদি নন ডিজেনারেট হয়, when energy levels are non-degenerate, then দেখো ni by n0 এইটা হয়ে যাচ্ছে e to the power minus delta epsilon I by kt, এটা ঠিক আছে, এটা হলো। আর এবার এইখান থেকে দেখো পার্টিকুলারলি when temperature tends to 0 কেলভিন, টেম্পারেচার তখন টেন্ডস টু 0 কেলভিন, তখন ni by n0 এটা কি হয়ে যাবে, টেম্পারেচার 0 কেলভিন মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, সেটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। এটা করসপন্ড করছে কি ni ইকুয়াল টু 0, এইটা। তাহলে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হয়ে যাচ্ছে, তখন তোমার ওই যে কোনো এক্সাইটেড স্টেটের পপুলেশনটা কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 0 মানে টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে আর কি, টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে এটা। আর এবারে এন জিরোটা তখন কি হবে, এন জিরোটা তো এন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি ডিভাইড বাই জেড হবে। তো জেড কখন, জেডটা যখন হচ্ছে টিটা টেন্ডস টু 0 কেলভিন, এটা এন হলো। আচ্ছা এখানে তুমি মানে জি জিরোটা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা এটা হচ্ছে এন জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি। আচ্ছা খেয়াল করে দেখো তোমার এই জেড যখন টি টেন্ডস টু 0 কেলভিন, তার ভ্যালুটাও ছিল হচ্ছে জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 0 বাই কেটি। তার মানে এটা কি হয়ে গেল, এটা তোমার দেখো এন হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন গ্রাউন্ড লেভেলটাই পপুলেটেড, অল এক্সাইটেড লেভেলের পপুলেশনটা কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। আর নন ডিজেনারেট কেসে যখন টেম্পারেচারটা তুমি আস্তে 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 বাড়ালে, এরকম সিচুয়েশন কখনো ঘটবে না নন ডিজেনারেট কেসে, যে কোনো একটা এক্সাইটেড স্টেট মোর পপুলেটেড হয়ে যাচ্ছে দ্যান ইস গ্রাউন্ড লেভেল। যেটা অ্যাডমোস্ট হতে পারে, আমি সেটা দেখতে পেলাম যে অল এনার্জি লেভেল ইকুয়ালি পপুলেটেড হয়ে যাচ্ছে, যেটা আমি এখানে তোমার দেখিয়েছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তার মানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে হোয়েন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন অনলি ground state is population of all excited states
becomes 0, or when temperature increases, population of ground state gradually decreases, and that of excited states gradually increases. এ বাড়তে 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 যখন when temperature tends to infinity হয়ে গেল, then population of all energy levels becomes equal for নন ডিজেনারেট কেস। তাহলে দেখো যে নন ডিজেনারেট কেসে তোমার অল এনার্জি লেভেলস কিন্তু তোমার ইকুয়ালি পপুলেটেড হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করো এই জায়গাটা। তাহলে আমি অনেক লজিক টজিক ইত্যাদি ইত্যাদি দিয়েছি, তাহলে যেটা মানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে একটু বলে নেওয়া ভালো। তোমার কোথা থেকে বলি, যাকে মানে যেটা কথা হচ্ছে যে যখন তুমি দেখো যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, মানে নন ডিজেনারেট কেসে ni+1টা সেটা হচ্ছে তোমার ni হয়ে যাচ্ছে, ni+1টা ni হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে সমস্ত লেভেলগুলো ইকুয়ালি পপুলেটেড হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেটা লেখা হয়েছে কথা, যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন ইনফিনিটি, দেন ফর নন ডিজেনারেট কেস all energy levels will be equally populated। আচ্ছা, এইখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা হয়েছে, যখন টেম্পারেচার ইজ ফাইনাইট then all for non-degenerate case any excited state will be less populated than its immediate lower state। আর লোয়ার স্টেটের তুলনায় তার আপার স্টেটটা হচ্ছে তোমার সবসময় লেস পপুলেটেড হবে, যেটা আমি এই এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেটা করলাম যে যখন তুমি কনসিডার করবে মানে গ্রাউন্ড স্টেটের পপুলেশনটা যা ভাবতে চাইবে, তখন যেটা দেখতে পাচ্ছ যখন টেম্পারেচার 0 কেলভিন তখন হচ্ছে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটে পপুলেটেড থাকছে, কারণ n0টা হচ্ছে ক্যাপিটাল N এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সমস্ত পার্টিকেলগুলো গ্রাউন্ড স্টেটে চলে এসেছে। আর যখন টেম্পারেচার এইরকম ভাবে তুমি বাড়াচ্ছ, তখন পপুলেশন অফ দ্য গ্রাউন্ড স্টেট গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ করবে, অ্যান্ড দ্যাট অফ দ্য এক্সাইটেড স্টেট গ্র্যাজুয়ালি তোমার ইনক্রিজ করবে, এবং ফাইনালি যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন পপুলেশন অফ অল এনার্জি লেভেলস বিকামস ইকুয়াল ফর নন ডিজেনারেট কেস। এটা আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো আমি বলছি, সেটা হচ্ছে যে যখন তুমি লেজার দেখো, লেজারটা হচ্ছে তোমার লাইট অ্যাম্প্লিফিকেশন by light amplification by stimulated emission of radiation। এই লেজার এই জিনিসটা না আমাদের ডিটেলে পরে পড়া হবে, আইনস্টাইনের এক্সপ্লেনেশন দেওয়া হবে, বা মানে স্পেকট্রোস্কোপি যখন আমরা পড়বো, হ্যাঁ সেখানে এই লেজারটাকে নিয়ে অনেক কথাবার্তা বলবো আর কি। আচ্ছা, লেজারের ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে এই যে ধরো তোমার জাস্ট সিম্পলি আমি এরকম ভাবে ভাবছি, ধরো দুটো এনার্জি লেভেলস আছে, এর পপুলেশন হচ্ছে ni, এর পপুলেশন হচ্ছে ni+1। আচ্ছা, এবারে এইখান থেকে এইখানে তুমি ট্রানজিশনটা ঘটাতে গেলে এর এনার্জি এপসাইলন আই ধরে নাও, এর এনার্জি এপসাইলন i+1 এইটা। তাহলে এবারে আমি একটা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এপসাইলন i+1 মাইনাস এপসাইলন i/h। হ্যাঁ, তাহলে এই ফ্রিকোয়েন্সির একটা লাইট তুমি দিচ্ছ, দিলে হচ্ছে এই লেভেল থেকে এই লেভেলে অ্যাবজর্পশনটা হয়ে যাবে, এবং এই অ্যাবজর্পশনটা হচ্ছে তোমার স্টিমুলেটেড অ্যাবজর্পশন। এই যে অ্যাবজর্পশনটা সেটাকে বলা হয় স্টিমুলেটেড অ্যাবজর্পশন, বা স্টিমুলেটেড অথবা ইনডিউসড বলে।
ইনডিউসড অ্যাবজর্পশন হচ্ছে, স্টিমুলেটেড আর ইনডিউসড অ্যাবজর্পশন। আজ এবার নিচ থেকে উপরে গেল, ঠিক আছে। আজ এবার উপর থেকে নিচে দু রকম ভাবে নামতে পারে, এই একটা নামা আর এই একটা নামা। একটা হচ্ছে তোমার স্টিমুলেটেড এমিশন, স্টিমুলেটেড অর ইনডিউসড এমিশন হতে পারে, আর একটা যেটা হতে পারে স্পন্টিনিয়াস এমিশন হতে পারে। মানে স্টিমুলেটেড প্রসেসগুলো হচ্ছে এই সেগুলো প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ লাইট হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ। মানে তোমার লাইট দিলে তবে ইনডিউসড অ্যাবজর্পশন হবে, লাইট দিলে তবে ইনডিউসড এমিশন হবে, আর এটা স্পন্টিনিয়াস এমিশন। এবারে কথা হচ্ছে এই যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ অ্যাম্পলিটিউডটা যদি বাড়তে হয় বা ইন্টেন্সিটি যদি বাড়তে হয়, তাহলে যেটা কথা হচ্ছে যে তুমি যতখানি ইন্টেন্সিটি লাইট যতগুলো ফোটন দিলে তুমি অ্যাবজর্পশনের জন্য, তার থেকে বেশি ফোটন তোমাকে বেরোতে হবে। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে এই যখন লাইট অ্যাম্প্লিফিকেশন কথাটার মানেটা হচ্ছে যে তুমি যতখানি ইন্টেন্সিটি লাইট দেবে তুমি পাবে তার থেকে বেশি। অ্যাম্প্লিফিকেশন হওয়া মানে বেড়ে যাওয়া। আচ্ছা, এবার এই স্টিমুলেটেড অ্যাবজর্পশনটা তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউ ফ্রিকোয়েন্সি লাইট দিলে তবে অ্যাবজর্পশনটা হবে। হ্যাঁ, তাহলে এবং সেটা নির্ভর করে হচ্ছে যে এই আইএথ লেভেলে কতগুলো পার্টিকেলস আছে, কতগুলো মলিকুলস আছে তার সংখ্যার উপরে। তাহলে আইএথ লেভেলে তোমার যত বেশি মলিকুল থাকবে তত বেশি অ্যাবজর্পশন হবে, আর I+1 লেভেলে যত বেশি মলিকুল থাকবে তত বেশি হচ্ছে তোমার এমিশন হবে। তার মানে দেখো, লাইট অ্যাম্প্লিফিকেশন হতে গেলে তোমার এক্সাইটেড লেভেলে পপুলেশনটা বেশি হতে হবে দ্যান ইস লোয়ার লেভেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফর লেজার অ্যাকশন, মানে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন হতে গেলে দেয়ার মাস্ট বি এ পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন মানে হচ্ছে যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপার লেভেলে পপুলেশন কম হবে, নিচের লেভেলে পপুলেশনটা বেশি হবে। কিন্তু লেজার অ্যাকশনটাকে করতে গেলে উল্টোটাকে করতে হবে, যে নিচের তুলনায় উপর লেভেলে পপুলেশনটা বেশি হতে হবে। কেন বেশি হতে হবে আবার বললাম, এটা আমরা পরে ভালো করে আলোচনা করব। কোয়ালিটেটিভলি কারণটা হচ্ছে এই যে তুমি নিউ ফ্রিকোয়েন্সির ফোটন যখন দিচ্ছ, সেই ফোটন দিয়ে অ্যাবজর্পশন হয়, সেই ফোটন দিয়ে এমিশন হয়। তাহলে এমিশনটা বেশি হতে হবে দেন অ্যাবজর্পশন। সেটা তখনই হবে যখন আপার লেভেলে মলিকুলের সংখ্যা বেশি থাকবে দেন দ্য লোয়ার লেভেল। সেখানে ফর লেজার অ্যাকশন দেয়ার মাস্ট বি এ পপুলেশন ইনভার্সন। আর এবারে কথাটা হচ্ছে যে যদি পপুলেশন ইনভার্সন হয় তাহলে Ni+1/Ni, যেটা বেসিক্যালি e⁻i+1 ডিভাইডেড বাই KT, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু গ্রেটার দ্যান 1। আর এবারে যেহেতু ডেল্টা এপসাইলন আই যেটা, আচ্ছা এইখানে এক কাজ করি এটাকে, আচ্ছা ঠিক আছে, মানে আর যেটা হচ্ছে এই I+1 লেভেলে এনার্জিটা যেহেতু গ্রেটার দ্যান i লেভেল এনার্জি, তাহলে এই পুরো জিনিসটা গ্রেটার দ্যান 1 হতে গেলে এটা ইমপ্লাই করবে কি, অ্যাজ এইটা দেন T হ্যাজ টু বি নেগেটিভ। খেয়াল করো যে এপসাইলন I+1টা এপসাইলন থেকে বেশি, মানে এই পার্টটা পজিটিভ হলো। এবার টেম্পারেচার থেকে তুমি পজিটিভ ধরতে, তাহলে e⁻⁻ সামথিং সেটা অলওয়েজ লেস দ্যান 1 হবে। তাহলে ফর পপুলেশন ইনভার্সন যেহেতু এই জিনিসটা গ্রেটার দ্যান 1 হতে হবে, সেটা কি সাজেস্ট করছে, সেটা সাজেস্ট করছে হচ্ছে টেম্পারেচারটা অবশ্যই তোমার নেগেটিভ হতে হবে। ঠিক আছে, দেন টেম্পারেচার হ্যাজ টু বি নেগেটিভ। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ নেগেটিভ টেম্পারেচার। দেখো তোমরা এতদিন পড়েছো যে টেম্পারেচার, যেটা থার্মোডাইনামিক টেম্পারেচার বলতে আমি যেটা বুঝি আর কি, থার্মোডাইনামিক টেম্পারেচার হচ্ছে সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি, মিনিমাম পসিবল যে টেম্পারেচারটা সেটা ইভেন 0 কেলভিনের নয়, মানে মানে পজিটিভ কিছু একটা হবে, হাউএভার স্মল, সেটা সামাও পজিটিভ হবে। কিন্তু তুমি যদি পপুলেশন ইনভার্সনটাকে করতে চাও তাহলে কিন্তু তোমাকে নেগেটিভ টেম্পারেচার হতে হবে, এটা কথা। এবারে কথাটা হচ্ছে যে যে মানে পপুলেশন ইনভার্সন সত্যিই হয়, কারণ লেজার সত্যিই হয়। তাহলে লেজার অ্যাকশন যেহেতু লেজার লোকে তৈরি যেহেতু করে, তাহলে পপুলেশন ইনভার্সনটা হতে হবে। পপুলেশন ইনভার্সনটাকে যদি আমি বোলম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু টেম্পারেচারটা নেগেটিভ হতে হবে।
তাহলে এবার এই অ্যানামলিটা তুমি কেমন করে এক্সপ্লেন করবে? তুমি জানো যে টেম্পারেচার কখনো নেগেটিভ হতে পারে না, অথচ বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে পপুলেশন ইনভার্সন থেকে এক্সপ্লেন করতে গেলে তোমার টেম্পারেচারটাকে নেগেটিভ হতে হচ্ছে। তাহলে এই অ্যানামলিটা তুমি কি করে এক্সপ্লেন করবে? এক্সপ্লেন করবে এইরকম ভাবে যে এই যে পপুলেশন ইনভার্সন, দিস ইজ নট অ্যান ইকুইলিব্রিয়াম ফেনোমেনা। পপুলেশন ইনভার্সন is not an ইকুইলিব্রিয়াম ফেনোমেনন। ইকুইলিব্রিয়ামে তোমার বোলম্যান ডিস্ট্রিবিউশনটা থাকে যখন টেম্পারেচার তোমার ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে বাট বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা is an equilibrium distribution formula where temperature is defined. তাহলে পপুলেশন ইনভার্সনটা একটা মানে ইজ নট অ্যান ইকুইলিব্রিয়াম ফেনোমেনন, কিন্তু বোলম্যান ডিস্ট্রিবিউশন ইকুইলিব্রিয়াম ফেনোমেনন, যেটা টেম্পারেচার মানে যখন যখন টেম্পারেচার ডিফাইন্ড হয় তখন হচ্ছে তুমি বোলম্যান ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারো আর কি। সেই জন্য একটা কথা সেটা হচ্ছে এই যে ওয়ান শুড নট এক্সপ্লেন পপুলেশন ইনভার্সন by বোলম্যান ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো যখন মানে যেটা কথা হচ্ছে যে একটা রেট প্রসেস হিসেবে তুমি দেখো, তাহলে হচ্ছে নিচ থেকে উপরে মলিকুল গেল, উপর থেকে নিচে মলিকুল গেল, এইরকম ভাবে করে একটা ইকুইলিব্রিয়াম আসবে। ইকুইলিব্রিয়ামে এসে গেলে তখন তুমি বোলম্যান ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করতে পারবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যে গ্রাউন্ড লেভেলে থেকে এক্সাইটেড লেভেলে পপুলেশনটা হঠাৎ করে বেশি হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে মানে এটাকে বলা হয় একটা পাম্প লেজার বলে একটা লেজার আছে। মানে পাম্প লেজার মানে হচ্ছে তুমি পাম্পিং করে, মানে এইখানে মলিকুলগুলো মানে বোলম্যান ডিস্ট্রিবিউশন অনুযায়ী লোয়ার লেভেলে মলিকুলের সংখ্যা বেশি হবে। তুমি এবারে কি হচ্ছে মানে এক ঝাঁক ফোটন দিয়ে ধাক্কা দিলে দেখো পাম্প লেজার সে হুট করে উপরে উঠে গেল, এবং ওই মুহূর্তে হচ্ছে দেখা গেল নিচ থেকে উপরে পপুলেশনটা বেশি হয়ে গেছে। এটা একটা ইনইকুইলিব্রিয়াম সিচুয়েশন। হ্যাঁ, সেই ইনইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পপুলেশন ইনভার্সন টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এটা ইকুইলিব্রিয়ামে যদি তুমি আসতে দাও, অর্থাৎ যখন উপরে গেল সে আবার নিচে নামবে, তাহলে নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচে আসা, এরকম ভাবে একটা ইকুইলিব্রিয়াম চলে যাবে। ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে যাবে তখন কিন্তু তোমার এই নন ডিজেনারেট সিস্টেমের ক্ষেত্রে আপার লেভেলের পপুলেশনটা লোয়ার লেভেলের থেকে কম সবসময়ই থাকবে। তাহলে পপুলেশন ইনভার্সন যেটা লেজারের জন্য রেসপন্সিবল, তার জন্য কিন্তু তোমাকে পাম্পিং করতে হয়। অর্থাৎ ওটা একটা ইনস্ট্যান্টিনিয়াস ফেনোমেনন বা নন ইকুইলিব্রিয়াম ফেনোমেনন, যেখানে বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইউজ করারই কথা নয় বা ইউজ করা উচিত নয় আর কি। হ্যাঁ, তুমি জোর করে ইউজ করেছো বলে তোমার এরকম একটা পিকুলিয়ার সিচুয়েশন ঘটে যাচ্ছে, তুমি নেগেটিভ টেম্পারেচারটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? বোঝা গেল? তা দেখো হ্যাঁ স্যার। আমরা পার্টিশন ফাংশন নিয়ে কিছু সাধারণ কথাবার্তা বললাম, জেনারেল কমেন্ট। মানে এটা কোনো সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট মানে এটা আমি ট্রান্সেকশনাল পার্টিশন ফাংশন কি রোটেশনাল পার্টিশন ফাংশন কি ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন বলছি, এসব কিছু কিন্তু বলছি না। আমি জাস্ট জেনারেল পার্টিশন ফাংশন, হয়তো কখনো কখনো সিস্টেমটা নন ডিজেনারেট, কখনো কখনো সিস্টেমটা ডিজেনারেট, তাদের জন্য আমি সিচুয়েশনটাকে দেখলাম, দেখে মানে কিছু কিছু জাস্ট কমেন্ট করা হচ্ছে। তার ইউনিট পার্টিশন ফাংশন ইউনিট বা ডাইমেনশন দেখলাম, সেটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস হচ্ছে। তোমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করা হলো। টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন হলে পার্টিশন ফাংশন কেমন, টেম্পারেচার টেন্স টু ইনফিনিটি হলে পার্টিশন ফাংশন কেমন, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে বোলম্যান ডিস্ট্রিবিউশন যেটা খুব পপুলার আর কি, সেটা আমি কেমন করে নিয়ে চলে এলাম। ফাইনাইট টেম্পারেচারে নন ডিজেনারেট কেসে কোনো একটা আপার লেভেল তার লোয়ার লেভেলের থেকে সবসময় লেস পপুলেটেড হবে, সেটা আমি দেখতে পেলাম। 0 কেলভিনে গ্রাউন্ড লেভেলটাই শুধুমাত্র পপুলেটেড, সেটা আমি দেখতে পাচ্ছি। টেম্পারেচার বাড়ালে গ্রাউন্ড লেভেলের পপুলেশনটা গ্র্যাজুয়ালি কমে, এক্সাইটেড লেভেলের পপুলেশনটা গ্র্যাজুয়ালি বাড়ে, আর টেম্পারেচার যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, এরকম সিচুয়েশন কখনো ঘটবে না নন ডিজেনারেট কেসে, যেখানে আপার লেভেলটা লোয়ার লেভেলের থেকে বেশি পপুলেটেড হয়ে গেল। অ্যাটমোস্ট যেটা হতে পারে, অল এনার্জি লেভেল বিকামস ইকুয়ালি পপুলেটেড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক কোয়ান্টিটিস in terms of partition function, থার্মোডাইনামিক কোয়ান্টিটিস ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, সেই পার্টটা এবার আমি একটু দেখে নিতে চাইছি।
আচ্ছা, এটা জন্য আমাকে মানে অলরেডি আমি এনার্জিটাকে করে রেখেছিলাম। হ্যাঁ, সেটা আমি আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এনার্জি আর এনট্রপি এই দুটো কিন্তু আমার অলরেডি করা আছে, সেটাকে মাথায় রাখবে তুমি। মানে আমি আমি এটা নতুন করে লিখছি না। এই যে এনার্জি পার্টটাকে দেখো, কি লিখেছিলাম মনে আছে? যে ডেল এলএন জেড বাই ডেল বিটা, এটা একটা মাইনাস ছিল তাই তো, মাইনাস ডেল এলএন জেড বাই ডেল বিটা, এই ফর্মে লিখেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, এইটা আমি এই ফর্মে, বা মাইনাস ওয়ান ওভার জেড ডেল জেড বাই ডেল বিটা, এরকম ফর্মে আমার অলরেডি লেখা ছিল। তাহলে আমি এইটাকে আর ছড়াচ্ছি না। আর এবারে দেখো, যেহেতু তোমার এখন বিটাটা হয়ে গেছে ওয়ান ওভার কেটি, হ্যাঁ, সেই জন্য আমি এইটাকে জাস্ট বিটার রেসপেক্টে ডেরিভেটিভ না করে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেখাতে চাইছি। কিন্তু মাইনাস ডেল এল এন জেড বাই ডেল টি একটা করি, আর তার সঙ্গে তুমি ডেল টি বাই ডেল বিটা করো। আর এখানে একটা জিনিস বলে নিই, যে যখন তুমি ওই পার্শিয়ালি ডেরিভেটিভ করছো, পার্শিয়াল ডেরিভেটিভ করছো মানে তো কিছু জিনিসকে নিশ্চয়ই কনস্ট্যান্ট রেখেছো। কাকে কনস্ট্যান্ট রেখেছো? এইটা করার সময় তুমি বেসিক্যালি যেটা কনস্ট্যান্ট রাখবে সেটা ভি কে আর এন কে কনস্ট্যান্ট রাখবে। এখানে তুমি ভি কে আর এন কে কনস্ট্যান্ট রাখবে, ভি কে আর এন কে কনস্ট্যান্ট রাখবে, কারণ টেম্পারেচার রেসপেক্টে যখন ডেরিভেটিভ হচ্ছে তাহলে একটা ম্যাক্রো স্টেটের মধ্যে আর কে কনস্ট্যান্ট থাকতে পারে? ভি আর এন তোমার কনস্ট্যান্ট থাকতে পারছে, এটা। তাহলে এবারে দেখো এটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে এবারে বলি বিটা যেহেতু ওয়ান ওভার কেটি, তাহলে এখান থেকে ডেল বিটা বাই ডেল টি, এইটা অবশ্যই ভি আর এন যদি তুমি কনস্ট্যান্ট রেখে দাও, মাইনাস ওয়ান বাই কে টি স্কোয়ার এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, ও এনার্জিটা একটা ব্যাপার ছিল, ই বার হচ্ছে ওইটা ছিল, হ্যাঁ, ই বারটা এইটা মানে এনার্জি পার মলিকুল, সেইটা ছিল মাইনাস ডেল এল এন জেড বাই ডেল বিটা ভি এন। আচ্ছা, তাহলে বিটাটা কি হয়, মানে ডেল বিটা বাই ডেল টি অ্যাট ভি এন, সেটা কত হচ্ছে? মাইনাস ওয়ান বাই কে টি স্কোয়ার হচ্ছে। বা যদি উল্টে দাও তুমি, ডেল টি বাই ডেল বিটা অ্যাট কনস্ট্যান্ট ভি এন, এটাকে তুমি লিখতে পারো কত? মাইনাস কে টি স্কোয়ার। তো এখানে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে? এইটা হয়ে যাচ্ছে দেখো, কে টি স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন হয়ে যাচ্ছে। তার মানে যদি টোটাল এনার্জিটাকে তুমি দেখো, টোটাল এনার্জি ই যেটা হচ্ছে এন ইন্টু ই বার, এটাকে তুমি লিখতে পারছো এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন। এই হচ্ছে এনার্জি। এই এনার্জিটা অবশ্যই ইন্টারনাল এনার্জি আর কি। এই এনার্জিটা, বিটাটা কি স্যার একটু স্যার বলে দেবেন? আসলে ও আমি তো আগের আচ্ছা, দিন হ্যাঁ হ্যাঁ, ক্লাস বুঝতে পেরেছি। করিনি। মানে বিটাটা এটা একটুখানি আগের ক্লাসগুলো একটুখানি দেখে নাও, হ্যাঁ, তারপর বিটাটাকে বলবো। আচ্ছা মানে স্যার। বিটাটাকে আমি যদি যেটা বলবো সেটা আরোই বোঝা যাবে না। বিটা হচ্ছে একটা ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। হ্যাঁ, মানে আসলে ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ডিরাইভ করার সময় আমাকে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এই কনসেপ্টটাকে ইউজ করা হয়েছে। সেখানে আলফা আর বিটা ছিল ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। এবং আমি আগের ক্লাস মানে ক্লাস টুতে আমি ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সঙ্গে যখন থার্মোডাইনামিক রেজাল্ট আমি মেলাচ্ছিলাম, সেখানে দেখেছিলাম যে সবকিছু কনসিস্টেন্ট হবে যদি বিটাটাকে ওয়ান বাই কেটি ধরে নেওয়া হয়, যেখানে কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টি হচ্ছে তোমার টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন। ঠিক আছে? এবং ওইটা ওই আগের দুটো ক্লাস একটু দেখে নাও, দেখে নিয়ে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলবে, সেইটা আমি একটুখানি ভালো করে বলে নেব। ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, এটা তাহলে এটা দাঁড়াচ্ছে যে টোটাল এনার্জি, মানে এখানে কিন্তু আমি বলতে চাইছি যে ইন্টারনাল এনার্জি। এইখানে এনার্জিটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, মানে এটাকে আমি ই দিয়ে যদিও লিখছি, কারণ আগে থার্মোডাইনামিক্সের সমস্ত বইগুলোতে ইন্টারনাল এনার্জিকে ই দিয়ে এক্সপ্রেস করা হতো। এটাকে তুমি ইউ দিয়েও এক্সপ্রেস করতে পারো। মানে ইউ হচ্ছে এন কে টি স্কোয়ার ডেল এল জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন, এইটা। আচ্ছা, এইখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই যে দেখো, তুমি যদি এই মানে এইভাবে ব্যাপারটাকে ভাবো যে ই বার যেটা, এইটা ই বারটা হচ্ছে, সে ই লিখলেও হবে, সেটা কোনো অসুবিধা নেই, বা ই বার বা ই যাই বলা যাক না কেন, এটা হচ্ছে যে তোমার এইখান থেকে কে টি স্কোয়ার আর ডেল এল এন জেড বাই ডেল টিকে তুমি লিখতে পারো ওয়ান বাই জেড ডেল জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন, বি এন। মানে ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন মানে হচ্ছে ওয়ান বাই জেড ডেল জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন, এইটা। তাহলে এইখান থেকে আরেকটা কি হলো, আচ্ছা আর এইখানে এইটা, অথবা তুমি লিখতে পারো ই বার ইন্টু জেড, এটা দেখো
কে টি স্কোয়ার ইন্টু ডেল জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন। দেখো এরকম একটা তুমি এক্সপ্রেশন পেয়ে, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার মলিকুল, তার সামনে আছে তোমার একটা গুণ আছে হচ্ছে তোমার পার্টিশন ফাংশন ইকুয়াল টু কে টি স্কোয়ার ডেল জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন। আর এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, compare with the time dependent Schrodinger equation, সেটা কি h psi equal to I h cos del psi del t। খেয়াল করো যে এখানে আছে হচ্ছে ই বার জেড ইকুয়াল টু কে টি স্কোয়ার ডেল জেড বাই ডেল টি, আর এখানে আছে হচ্ছে এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি। দেখো এখানে ই বারটা হচ্ছে তোমার একটা অ্যাভারেজ এনার্জি রিপ্রেজেন্ট করছে, এনার্জি পার মলিকুল রিপ্রেজেন্ট করছে। এখানে এইচ বারটাও তোমার বেসিক্যালি যেটা রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে এনার্জি অপারেটর রিপ্রেজেন্ট করছে। আচ্ছা ডান দিকে দেখো টাইম ডেরিভেটিভ, মানে ডান দিকে যেটা আছে যে টেম্পারেচার ডেরিভেটিভ অফ জেড আছে, আর এইখানে কি আছে টাইম ডেরিভেটিভ অফ সাই আছে। তার মানে দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে স্ট্রাকচারাল একটা সিমিলারিটি আছে, মানে এখানে এইচ সাই ইকুয়াল টু আই এইচ স্কয়ার ডেল সাই ডেল টি, এখানে ইবার জেডটা হচ্ছে কে টি স্কয়ার ডেল জেড ডেল টি, এবং তাদের একটা স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। এই স্ট্রাকচারাল সিমিলারিটিটা একদমই কাকতালীয়, মানে এটার মধ্যে খুব বেশি কানেকশন খোঁজার চেষ্টা করো না, কিন্তু দেখো মোটামুটি একটা স্ট্রাকচারাল সিমিলারিটি, যেখানে আর ওয়েভ ফাংশন তার টাইম ডেরিভেটিভ মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, এখানে হচ্ছে কিন্তু পার্টিশন ফাংশন তার টেম্পারেচার ডেরিভেটিভ, এইখানে হচ্ছে এনার্জি অপারেটর, এখানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার মলিকুল। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তার মানে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে যদি এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ইফ উই নো সাই দেন, আচ্ছা এখানে তার আগে লিখি ফর এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, ফর এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম if we know psi then everything associated to this system can be obtained from the wave function psi। তুমি যদি কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা জানো, তাহলে পস্টুলেট 1 বলেছিল যে সমস্ত কিছু ওই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে সেই সাই থেকে বের করে নেওয়া যাবে। তাহলে যেটা আমার দরকার মানে শুধুমাত্র রেসিপিটা কি আছে, মানে কিভাবে বের করতে হয়, সেটাই হচ্ছে বিভিন্ন রকমের পস্টুলেটগুলো আছে। ঠিক একই রকমের আমরা যেটা দেখাতে পারবো, এই যে যেটা আমি লিখতে চলেছি আর কি, যে থার্মোডাইনামিক কোয়ান্টিটি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, তার মানে সমস্ত রকমের থার্মোডাইনামিক কোয়ান্টিটি কিন্তু ইন টার্মস অফ পার্টিশন ফাংশন তুমি বের করতে পারবে। তাহলে মানে ইন মানে ফরে thermodynamic system, for a thermodynamic system everything can be calculated from the thermodynamic partition function z। তা থার্মোডাইনামিক সিস্টেমে জেড থেকে সবকিছু পাওয়া যায়, আর কোয়ান্টাম মেকানিক্সে সাই থেকে সবকিছু পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে টাইম এভলিউশন অফ সাই গিভস কোয়ান্টাম ডায়নামিক্স, আর এক্ষেত্রে হচ্ছে যে ডায়নামিক্স ক্যান বি অবটেন এক্ষেত্রে হচ্ছে ডায়নামিক্স ক্যান বি অবটেন
from temperature, মানে এক সেকেন্ড, temperature obtained না, বা temperature is controlled, আর temperature is controlled by temperature। ওখান থেকে ডায়নামিক্স ইজ কন্ট্রোল বাই টাইম। এখানে হচ্ছে যেটা থার্মোডাইনামিক সিস্টেমে ডায়নামিক্স ক্যান বি কন্ট্রোলড বাই টেম্পারেচার। মানে একটা থার্মোডাইনামিক সিস্টেম কেমন করে ইভলভ করে, থার্মোডাইনামিক সিস্টেমে তো টাইমের কোনো রোল নাই, সেই জন্য থার্মোডাইনামিক বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল সিস্টেমের ডায়নামিক্স বলতে বেসিক্যালি আমরা বুঝবো টেম্পারেচার ডায়নামিক্স। টেম্পারেচার চেঞ্জ করলে সিস্টেমটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তোমার যেতে পারে। আর কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা পাল্টালে সিস্টেমটা তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। মানে এই যে দুটো সিমিলারিটি আর কি, সেইখান থেকে অনেক সময় বলা হয় আর কি যে মানে জেড ইজ অফেন কল্ড থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন। এইটা এইটা মানে অনেক বই আমি দেখেছিলাম, সেটা অনেকে খুব আপত্তি করে। হ্যাঁ, সেজন্য তোমরা কোনো ভালো জায়গায় মানে যে সমস্ত লোকেরা খুব রিগোরাস কথাবার্তা বলতে অভ্যস্ত, সেখানে এই কথাটা না বলাই ভালো। কিন্তু জাস্ট এই থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন মানে ওয়েভ ফাংশন মানে ওয়েভের সঙ্গে পার্টিশন ফাংশনের কোনো সম্পর্ক নেই, মানে যেটার কোনো সম্পর্ক নেই, কিন্তু জাস্ট সিগনিফিকেন্সের দিক থেকে যে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনের যা যা রোল, হ্যাঁ, মানে বা যা যা সিগনিফিকেন্স আর কি, তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে পার্টিশন ফাংশনের ঠিক একই রকমের সিগনিফিকেন্স। সেই জন্য জেডটাকে অনেক সময় থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বলা হচ্ছে। কিন্তু এইটা যেটা আমি বারবার বলছি, এইটা বললে অনেকে আপত্তি করবে, বা স্ট্যান্ডার্ড বইয়ে যে এই ধরনের কোনো কথাবার্তা বলা আছে সেরকম নয়, কিন্তু কিছু কিছু এমনি পপুলার বইয়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে মানে আমি বলছি যে কখনই ওয়েভ ফাংশনটার সঙ্গে এর কোনো সম্পর্ক খোঁজার চেষ্টা করবে না, সম্পর্ক কিছু নেই কিন্তু। হ্যাঁ, কিন্তু যেটা কথা হচ্ছে যে সিগনিফিকেন্সের দিক থেকে, যেমন কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন যদি তুমি জানো, সেই ওয়েভ ফাংশন থেকে ওই সিস্টেমে সবকিছু তুমি বের করে ফেলতে পারো। ঠিক একই রকম ভাবে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক সিস্টেমে কিন্তু পার্টিশন ফাংশন জানো, পার্টিশন ফাংশন থেকে কিন্তু সবকিছু বের করে ফেলতে পারো। সেই জন্য জেডকে অনেক সময় থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বলা হচ্ছে। যাক, সেটা এক্সট্রা কথা। যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি এনার্জিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করে ফেলতে পারো। এটা হচ্ছে এন কে টি স্কয়ার ডেল এল এন জেড বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি এন। এইটা। আচ্ছা, এবার এনট্রপিটা দেখো। এনট্রপিটা, আর এনট্রপিটাকে আমি জাস্ট আগের দিনে লিখে এসেছিলাম যখন বিটা ভ্যালু বের করেছিলাম, এস ইকুয়াল টু এন কে এল এন জেড প্লাস একটা কিছু ই বাই টি টাইপের ছিল, তাই তো? মানে আমি এনটাকে মনে হয় কমন নিয়ে নিয়েছিলাম, এনটাকে কমন নিয়ে তারপর করেছিলাম। তুমি মানে কি বলবো, তোমার যেটা কথা হচ্ছে যে মানে বিভিন্ন রকম ভাবে, মানে এখানে এনটাকে কমন নিয়ে নিলে এইটা হয়, এখানে একটা ই বাই টি টাইপের টার্ম তুমি দিতে পারো, অথবা এনটাকে কমন নিলে ই বার বাই টি, এরকম ভাবে জিনিসটাকে লেখা হয় আর কি। ঠিক আছে, তাহলে এনট্রপিটাকে তুমি দেখো এইরকম ভাবে লিখতে পারছো, এন কে এল এন জেড প্লাস ই বাই টি। তাহলে অলরেডি এটা জেড এর টার্মসে হয়ে আছে। ঠিক আছে, অলরেডি এটা জেড এর টার্মসে হয়ে আছে। কিন্তু কেউ যদি জাস্ট এটাকে আবার টেম্পারেচারের টার্মসে নিয়ে যেতে চায়, তাহলে সে এখান থেকে আর একটুখানি অ্যাডিশনাল টার্ম যেটা করতে পারে, সেটা অ্যাডিশনাল জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে এই যে এই প্রথম পার্টটা যেমন আছে থেকে যাক, এন কে এল এন জেড প্লাস ওয়ান ওভার টিতে থাক। ইটা হচ্ছে তুমি যদি এইটা লিখে ফেলো আর কি, এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন। মানে আমার এমনিতে দরকার নেই, কারণ ইটা আমি আগে বের করে নেবো, বের করে এখানে বসিয়ে দেবো। কিন্তু কেউ যদি বলে ইটা বের না করে সরাসরি জেড থেকে এসটাকে লিখবে আর কি, তাহলে সে কেমন করে লিখবে, সেই জন্য আমি এটাকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে এন কে এল এন জেড প্লাস একটা টি বাদ চলে গেলে এন কে টি ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন। এইটা হচ্ছে তোমার এনট্রপির এক্সপ্রেশন। এইটা অনেক সময় তোমার মনে নাই থাকতে পারে, কিন্তু এইটা অবশ্যই মনে থাকবে, মনে রাখতে হবে আর কি, থাকবে মানে মনে রাখতে হবে, উপায় নেই। ঠিক আছে, তাহলে এন কে এল এন জেড প্লাস ই বাই টি, এবার ইটাকে যদি তুমি এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন হিসেবে লিখে দাও, তাহলে এন কে এল এন জেড প্লাস এন কে টি ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন। এইটা
ঠিক আছে। আচ্ছা, এবারে বাকিগুলো দেখো, মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা মনে রাখবে, থার্মোডাইনামিক্স পড়ার সময়ও একই কথা মনে রাখবে, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ইন্টারনাল এনার্জি, আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে হচ্ছে এনট্রপি, এই দুটোই হচ্ছে ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি। বাকিগুলো কিন্তু তুমি অটোমেটিক্যালি নিয়ে চলে আসতে পারো, মানে হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, এনথালপি, সবগুলি কিন্তু ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি আর ইন টার্মস অফ এনট্রপি তুমি কিন্তু লিখে ফেলতে পারছো আর কি। তাহলে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল যদি হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা লিখি, আর এখানে হেলমহোল্টজ ফ্রি এনার্জি টার্মটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দ্যান গিবস ফ্রি এনার্জি, তার কারণটা হচ্ছে আমি ভলিউম নিয়ে কথাবার্তা বলছি, প্রেসার নিয়ে কথাবার্তা বলছি না। তাহলে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, আর হেলমহোল্টজ ফ্রি এনার্জি কেউ কেউ ক্যাপিটাল এ দিয়ে লেখে, কেউ কেউ ক্যাপিটাল এফ দিয়ে লেখে, তোমরা যা খুশি লিখবে। ধরো এ হিসেবে যদি তুমি লেখো, এটা বাই ডেফিনেশনটা কি, এটা বাই ডেফিনেশন হচ্ছে, এটা বাই ডেফিনেশন ইউ মাইনাস টিএস, এইটা বা ই মাইনাস টিএস এইটা। তাহলে এবারে ইউটা যদি তুমি এইভাবে লিখে দাও, এন কে টি স্কোয়ার, বা দরকার নেই, ইউটাকে প্রথমে ইউ হিসেবেই রাখি, মানে ইউ মানে এখানে ই কিন্তু, হ্যাঁ, তাহলে ইউ মাইনাস টি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টি, এসটা কত, এন কে এল এন জেড প্লাস ই বাই টি মানে ইউ বাই টি, এটা। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই যে টি আর ইউ বাই টি কেটে কি ইউ হয়ে গেল, এই ইউ কেটে চলে গেল, এটা হলো মাইনাস এন কে টি এল এন জেড। তাহলে আর আমার কিছু করতে হবে না, তাহলে এটাকে জাস্ট দেখো খুব সিম্পলি তুমি লিখে ফেলতে পারছো, সেটা হচ্ছে যে মাইনাস এন কে টি এল এন জেড, এ হচ্ছে মাইনাস এন কে টি এল এন জেড, ঠিক আছে। তাহলে এবারে বাকি যে জিনিসগুলো, তাহলে এই যে তিনটে জিনিস পেয়ে গেলে, তাহলে এইখান থেকে দেখো অনেক কিছু তুমি পেয়ে যাবে। এক হচ্ছে যে যে ফর ক্লোজ সিস্টেম যেহেতু ডিএটা হয় তোমার মাইনাস এসডিটি মাইনাস পিডিভি, তাহলে এইখান থেকে এসটাকে যখন তুমি লিখতে পারছো মাইনাস ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন, এইটা, তাহলে সেইখান থেকে তুমি দেখবে এস এর যে এক্সপ্রেশনটা, মানে তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে এই যে এস এর এক্সপ্রেশনটা, মানে এই যে মানে এন কে এল এন জেড প্লাস এন কে টি ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন, যেটা পাওয়ার কথা সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে, এটা আমার বলার দরকার নেই। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পিটা, পিটা হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট তোমার টি আর এন, এইভাবে তুমি লিখতে পারবে। তার মানে মাইনাস ডেল ডেল ভি অফ মাইনাস এন কে টি এল এন জেড, এইটা কনস্ট্যান্ট হচ্ছে তোমার টি আর এন। তাহলে জাস্ট দেখো এটাকে তুমি এন কে টি, এই তিন থেকে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এন কে টি হয়ে গেল ডেল এল এন জেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আর এন, এইরকম করে তুমি প্রেসারটাকে লিখে ফেলতে পারো। মানে এনট্রপিটাকে তো অলরেডি কিন্তু লিখেছি, সেখানে আগেরটাই বেরোবে, এক্সট্রা কিছু না। তাহলে এইখান থেকে তুমি যখন প্রেসারটাকে লিখতে চাইছো, যে প্রেসার, হ্যাঁ, প্রেসারটাকে কিন্তু এইরকম ভাবে লিখে ফেলা যায়, পি ইকুয়াল টু এন কে টি ডেল এন জেড বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি। মানে আসলে এগুলো এখন থেকে লিখে রাখার যা সিম্পলি কোনো মানে নেই, কারণ তুমি ওয়ান্স ডিএ ইকুয়াল টু মাইনাস এস ডিটি মাইনাস পিডিবি জানো, তাহলে পিটা তো মাইনাস ডেল এ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি এন, তুমি এটাকেই আগে বের করে ফেলো না, এটাকে ওয়ান্স তুমি বের করে ফেললে ইউজিং দ্য ফর্মুলা মাইনাস এন কে টি এল এন জেড, তো সেখান থেকে পিটা তোমার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আর কি। এখানে এগুলো এক্সট্রা কিছু না। ধরো আমি যদি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ধরো আমি বের করতে চাইছি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, বা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা এক্সট্রা লেখার কিছুই নেই, তুমি সিভিটা জানো, ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন, এইটা তো কিছুই না, ডেল ডেল টি, এইটা হয়ে গেল এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন, এই পুরোটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। তো যখন ডেরিভেটিভ করে দু জায়গায় ডেরিভেটিভ হবে, এইখানে একটা ডেরিভেটিভ হবে, সেটা হচ্ছে টু এন কে টি ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন একটা, আর একটা হচ্ছে এন কে টি স্কোয়ার, এটা আর একবার ডেরিভেটিভ হয়ে গেলে ডেল টু এল এন জেড বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট তোমার ভি আর এন, এটা হচ্ছে তোমার সিবির এক্সপ্রেশন বেরিয়ে গেল, সিবিটা।
ঠিক আছে, এবার সিবি পার মলিকুল যদি তুমি কনসিডার করো তাহলে হচ্ছে এন দিকে ভাগ হয়ে যাবে, তাহলে এই হচ্ছে তোমার সিবি। মানে এটা বলছি, এটা তো মানে এই বড় ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ তুমি জাস্ট এনার্জি আর এনট্রপি এই দুটো ফর্মুলা শুধু মনে রাখো, বাকিগুলো হচ্ছে থার্মোডাইনামিক্সে তোমার একটা সাথে আর একটা সম্পর্ক তোমার অলরেডি জানা আছে, এটা কাজে লাগাবে তাহলেই তোমার হয়ে যাবে এইটা। এবারে কেউ যদি ধরো তোমার ক্যালকুলেট করতে চায়, এনথালপি ক্যালকুলেট করতে চায়, এনথালপি এনথালপি বাই ডেফিনেশন এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এইচটা হচ্ছে তোমার ইউ প্লাস পিভি, ঠিক আছে। তাহলে তুমি ইউটা জানো কি, এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এন, এটা হচ্ছে ইটা। এইটা প্লাস দেখো পিটা কি হয়েছে না, পিটা হচ্ছে এই যে লিখেছি এন কে টি ডেল এল এন জেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি এন। তাহলে আমি একবারে ব্র্যাকেটটা পরে দিচ্ছি, এটা হচ্ছে এন কে টি, তার সঙ্গে একটা ভি জাস্ট গুণ হয়ে গেল, ভিটা গুণ হয়ে গেল, তারপরে ডেল এল এন জেড বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি আর এন। দেখো এইটা তুমি এইখান দিয়ে তুমি এনথালপিটাকে লিখে ফেলতে পারবে চাইলে। আমি ইউটাকে অলরেডি বের করে রেখেছি, প্রেশারটা অলরেডি বের করে রেখেছি, তো সেইখান থেকে তুমি এইচটাকে এইরকম ভাবে লিখে ফেলতে পারবে। আর এবার কেউ যদি গিভস এনার্জি চায় সে লিখতে পারে একই রকম করে, gives free energy g equal to h minus ts। দেখো এইচ এর এক্সপ্রেশন তোমার জানা আছে, এস এর এক্সপ্রেশন তোমার জানা আছে, কাজ বসিয়ে দাও, বসিয়ে তোমার জিটা বেরিয়ে যাবে। আচ্ছা কেউ যদি মনে করে যে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে লিখবে, আচ্ছা কেমিক্যাল পোটেনশিয়ালটা লেখার অনেকগুলো রাস্তা আছে, সেটা হচ্ছে তুমি মিউ আইটা মানে সমস্ত রকম ভাবে কেমিক্যাল পোটেনশিয়াল তুমি এক্সপ্রেস করতে পারো। হ্যাঁ, সেটা গিভস এনার্জির টার্মসে লিখতে পারো, হেলমহোল্টজ এনার্জির টার্মসে লিখতে পারো, শুধু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস তোমার কনস্ট্যান্ট থাকবে। যদি তুমি ধরো লেখছে হেলমহোল্টজ এনার্জির রেসপেক্টে লেখো ডেল এ বাই ডেল এনআই, তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে টেম্পারেচার ভলিউম এন জে জে নট ইকুয়াল টু আই, এরকম করে, তাহলে আমি এরকম ভাবেই তোমার লিখবো এটা। আচ্ছা এখানে শুধু খেয়াল রাখবে যে এনআইটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস, সেই জন্য তুমি যেটা করতে পারো, যেহেতু আইগেনস্পিরিকের নাম্বার অফ মোলস হচ্ছে আইগেনস্পিরিকের নাম্বার অফ মলিকুলস বাই তোমার অ্যাভোগাড্রো নাম্বার N0, N0 হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেই জন্য তুমি যখন এই এই জিনিসগুলোকে করবে আর কি, এখান থেকে তোমার মানে ডেল এ বাই ডেল ক্যাপিটাল এনআই আর কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম ক্যাপিটাল এন যে নট ইকুয়াল টু ওয়াই, তার সঙ্গে তোমার গুণ হয়ে যাবে কি না ডেল এনআই বাই হচ্ছে ডেল স্মল এনআই। তাহলে এইটা কত হবে, এইটা তোমার হয়ে যাচ্ছে N0 হয়ে যাবে, তার মানে এটা জাস্ট একটা N0 তোমার গুণ হয়ে যাবে, তার সঙ্গে ডেল এ বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম এন জে জে নট ইকুয়াল টু আই। মানে খেয়াল রাখবে যে যখন তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিফাইন করো, এটা তো মোলার হেলমহোল্টজ মানে মোলার নয়, মানে এটা ঠিক মোলার মানে গিভস এনার্জি টার্মসে করলে মোলার বলবো, তার মানে বাই ডেফিনেশন এইটা, যেখানে এনআইটা হচ্ছে তোমার আইএইচপিসি এর নাম্বার অফ মোলস ইন দ্য ইউনিট অফ আইএইচপিসি এর নাম্বার অফ মোলস সেটা। এবারে আমি যখন পার্টিশন ফাংশন ইত্যাদিগুলো লিখেছিলাম সেইগুলো হচ্ছে ইন টার্মস অফ মোলস না লিখে ইন টার্মস অফ মলিকুলস লিখেছি, তাহলে মোল থেকে মলিকুলে যেতে গেলে নাম্বার অফ মোলসটা হচ্ছে নাম্বার অফ মলিকুল থেকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে এবারে যখন ডেল এ বাই ডেল স্মল এনআই করছো, তাহলে ডেল এ বাই ডেল ক্যাপিটাল এনআই ইন্টু ক্যাপিটাল এনআই বাই এনআই এটাকে আমার করতে হবে। এটাকে করতে গেলে এখান থেকে কিন্তু একটা N0 পার্ট হচ্ছে তোমার অ্যাডিশনালি চলে আসবে, এখানে N0টা হচ্ছে, এখানে N0টা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট থাকে, অ্যাভোগাড্রো নাম্বার মানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এটা তোমার লিখে নিতে হচ্ছে। বাকি যা কিছু তুমি ক্যালকুলেট করতে চাও মানে সবই তুমি করতে পারবে এখন। হ্যাঁ, ধরো তুমি যদি সিপি ক্যালকুলেট করতে চাও, হিট ক্যাপাসিটি at
কনস্ট্যান্ট প্রেশার, হ্যাঁ এটা এটা কিছুই না, সিপিটা হচ্ছে এই ডেল এইচ বাই ডেল টি, এটা করবে যেখানে তোমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে আর নাম্বার অফ পার্টিকেলসটা কনস্ট্যান্ট, সেখানে সিপি বের করে নিতে পারবে। তার মানে দেখো, মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে সত্যি সত্যি সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটি গুলোকে কিন্তু ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করতে পারা যায়। এই যে এইখানে যেটা আমি অ্যাডিশনালি বলার চেষ্টা করেছিলাম যে কেন পার্টিশন ফাংশনটাকে তুমি থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন বলছো, তাহলে আমি আবার বলছি যে থার্মোডাইনামিক ওয়েভ ফাংশন তুমি বলতে না চাইলে তোমায় বলতে হবে না, কারণ এইটা বললে অনেক লোকে আমি রেগে যায় দেখেছি। কিন্তু আমি জাস্ট এটা বলছি নিজের দায়িত্ব নিয়ে, জাস্ট এইটুকু বোঝানোর জন্যে যে যে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন জানলে যেমন সেইখান থেকে তুমি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমে সব কিছু বের করে ফেলতে পারো, ঠিক একই রকমভাবে একটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে যদি তুমি পার্টিশন ফাংশনটাকে জানো, তাহলে সেইখান থেকে সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটি বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন থেকে ওয়েভ ফাংশন জানাটা কি যথেষ্ট নয়? ওয়েভ ফাংশন থেকে কোয়ান্টাম মেকানিক্যাল সমস্ত প্রপার্টিগুলোকে বের করবে কোন রাস্তা দিয়ে বা কোন রেসিপি দিয়ে, সেই রেসিপিটা তোমার জানতে হয়, তার জন্য প্রচুর ফর্মুলা মানে পস্তুলেট 3, 4 এসব তোমায় জানতে হয়। ঠিক একই রকম ভাবে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে পার্টিশন ফাংশন জানলে সেই পার্টিশন ফাংশন থেকে যে সমস্ত রকমের থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে বের করবে তার জন্য বেশ কিছু ফর্মুলা টর্মুলা লাগবে। এই ফর্মুলাগুলো এই যে ধরো অ্যাভারেজ এনার্জিটাকে লিখছি কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি, বা এনট্রপিকে লিখছি এন কে এল এন জেড প্লাস ই বাই টি, এইগুলো হচ্ছে সেই রেসিপিগুলো বা ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলোকে জানলে তুমি কিন্তু সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে বের করতে পারবে। দেখো যেটা বললাম সেইটা কারো কিছু অসুবিধা আছে কিনা? তো থার্মোডাইনামিক কোয়ান্টিটি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন আমি যেমন করে বলেছি সেই জায়গাটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমি বলে না, ঠিক আছে? বলো। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কি রে ছাগল চেঁচাচ্ছে কেন রে? আচ্ছা, ভালো। তাহলে আমরা মানে তাহলে নেক্সট যে কাজটা আমাদের আছে তাহলে কি, তা আমি তো বুঝলাম যে পার্টিশন ফাংশন তুমি যদি জানো তাহলে সেই পার্টিশন ফাংশন থেকে তুমি সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটিকে বের করতে পারবে এবং তার রেসিপিটাকে বলে দেওয়া হলো। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে কোয়ান্টাম মেকানিক্সও যেমন ওয়েভ ফাংশন জানলে সেইখান থেকে বাকি সবকিছু তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো। তাহলে ওয়েভ ফাংশনটা জানবে কি করে? না জানবে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে। ঠিক একই রকম ভাবে পার্টিশন ফাংশন তুমি কি করে পারবে? পার্টিশন ফাংশন হচ্ছে ওই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, বা সামেশন ওভার এস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এস বাই কেটি, এরকম ফর্মুলা থেকে তোমাকে জিনিসটাকে বের করতে হবে। এবং এই পার্টিশন ফাংশন বের করতে গেলে তোমার যেটা লাগছে দেখো সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার সিস্টেম, সেই পার্টিকুলার সিস্টেমে হচ্ছে এনার্জি লেভেলগুলোর এনার্জি কত, তার ডিজেনারেসি কত, সেই ইনফরমেশনগুলো লাগবে। তাহলে আমরা যেটা চাইবো এখন সেটা হচ্ছে তোমার একটা ধরো মলিকুলার পার্টিশন ফাংশন আমি বের করতে চাইবো। মলিকুলার পার্টিশন ফাংশন জানলে মলিকুলার পার্টিশন ফাংশন এই জিনিসটাকে যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু সেইখান থেকে বাকি সব কিছু তুমি করে ফেলতে পারবে মলিকুলার পার্টিশন ফাংশন। আচ্ছা, মলিকুলার পার্টিশন ফাংশন বের করার সময় তুমি জাস্ট ব্যাপারটা এইভাবে ভাবো যে যে যদি তুমি ধরে নাও যে মানে বর্ন ওপেনিং মানে অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড আছে আন্ডার বর্ন ওপেনিং অ্যাপ্রক্সিমেশন, different kind of motions in a molecule, different kind of motions in a molecule can be assumed to be independent to each other. একটা মলিকুল যে বিভিন্ন রকমের মোশন আছে
তার ট্রান্সলেশন আছে, তার রোটেশন আছে, তার ভাইব্রেশন আছে, এই যে মোশনগুলো, ইলেকট্রনিক মোশন আছে, তার নিউক্লিয়ার মোশন থাকতে পারে, এই মোশনগুলো আর ইন্ডিপেন্ডেন্ট ইচারা। এবং এটা স্পেকট্রোস্কোপিতেও বলেছি, বা বিও অ্যাপ্রক্সিমেশন আমরা পড়িয়েছিলাম, আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন তুমি এটা বলতে পারো। ঠিক আছে, বিও অ্যাপ্রক্সিমেশন আমরা এমএসসি ক্লাসে খুব ভালো করে পড়িয়েছি কদিন আগে। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে আন্ডার দিস অ্যাপ্রক্সিমেশন আমি কি লিখতে পারি? দেন উই ক্যান রাইট যে মলিকুলের যে টোটাল এনার্জিটা, মলিকুলের জন্য টোটাল এনার্জিটা সেটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, ধরো ইলেকট্রনিক এনার্জি, ধরো নিউক্লিয়ার এনার্জি, ইত্যাদি ইত্যাদি, মানে মোটামুটি ভাবে যত রকমের মোশন থাকে সবগুলোকে লিখলাম। আর এবারে দেখো এই ধরো ট্রান্সলেশনাল এনার্জিটা সেইটা একটা কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে। ধরে না এই কোয়ান্টাম নাম্বারটাতে এনটি লিখলাম, মানে এনার্জিটা একটা, তো যদি ডিসক্রিট এনার্জি লেভেল তুমি কনসিডার করো তাহলে এনার্জিটা সার্টেনলি একটা কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করতে পারে। এটা তো এটা হচ্ছে এনটি লিখলাম। এইখানে এই রোটেশনটা ধরে নাও এন আর তার উপর ডিপেন্ড করছে, এইটা হচ্ছে ধরে নাও এন ভি তার উপর ডিপেন্ড করছে, এইটা ধরো এন ই তার উপর ডিপেন্ড করছে, এটা ধরো এন 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 তার উপরে ডিপেন্ড করছে, মানে যেখানে এন গুলো করেসপন্ড করছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার এইটা, তার মানে এনার্জিটা জাস্ট প্রত্যেকটা এনার্জি যোগফলের সঙ্গে তুমি সমান করলে। আর এবারে দেখো যখন থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন তুমি লিখবে, পার্টিশন ফাংশন ফর দ্য মলিকুল, এই মলিকুলের যে পার্টিশন ফাংশনটা, এটা কি লেখা উচিত? সামেশন অরবাল স্টেটস এস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এস বাই কেটি, এইরকম ভাবে লিখছি আর কি। এটা হচ্ছে এস করসপন্ড করছে সাম ওভার অল স্টেটস আর কি, এটা। এবারে দেখো তুমি এইখানে এই ই টু দি পাওয়ার মাইনাস এইখানে তো এই এনার্জিটা তোমার মলিকুলার এনার্জি, তাহলে মলিকুলার এনার্জিটা তুমি লিখতে পারছো ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি প্লাস ভাইব্রেশনাল এনার্জি প্লাস ইলেকট্রনিক এনার্জি প্লাস নিউক্লিয়ার এনার্জি, এইটা ডিভাইড হচ্ছে কেটি। নিউক্লিয়াসের এই এনটাকে আমি একটা বড় হাতে লিখি, এখানে দুটোই ছোট এন হয়ে গেলে খারাপ দেখতে লাগবে, এটা এইটা। আর এইখানে যখন তুমি সামটাকে করছো, এখন কি হচ্ছে, এই সবের উপর তোমাকে সাম লিখতে হবে, এন টি এর উপর সাম করতে হবে, এন আর এর উপর সাম করতে হবে, এন ভি এর উপর সাম করতে হবে, এন ই এর উপর সাম করতে হবে, এন এন এর উপর সাম করতে হবে। এবং যেটা দেখো তুমি এইটাকে এখন ভেঙে এন টি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এন টি বাই কেটি এইরকম ভাবে লিখলে, তারপরেরটা সাম ওভার এন আর ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এন আর বাই কেটি এইরকম ভাবে লিখলে, এটা হচ্ছে সাম ওভার এন ভি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এন ভি বাই কেটি এইরকম ভাবে তুমি লিখতে পারলে, এটা সাম ওভার এন আর ভি ই এন ই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এন ই বাই কেটি এরকম ভাবে লিখতে পারলে, আর ফাইনালি সাম ওভার এন এন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এন এন বাই কেটি এরকম ভাবে তুমি লিখতে পারলে। এবং সেটা দেখো কি হচ্ছে না, এইটা বেসিক্যালি খেয়াল করো, এই যে জিনিসটা, দিস ইজ নাথিং বাট ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, this is the rotational partition function, this is the vibrational partition function, this is the electronic partition function, or this is the nuclear partition function. নিউক্লিয়ার পার্টিশন ফাংশন ব্যাপারটা কি হলো, যে বর্ন ওপেনিয়ামের অ্যাপ্রক্সিমেশনে যেমন এনার্জি অ্যাডিটিভলি সেপারেবল হয়, ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে টোটাল যে মলিকুলের ক্ষেত্রে যে পার্টিশন ফাংশনটা, সেইটা এই যত রকমের মোশন আছে প্রত্যেকটার জন্য তুমি ইন্ডিপেন্ডেন্টলি পার্টিশন ফাংশনগুলোকে লিখে ফেলো, তাদের প্রোডাক্ট হিসেবে তুমি লিখে ফেলতে পারছো।
ঠিক আছে, তাই এই হচ্ছে কথা। তার মানে ইন্ডিভিজুয়াল পার্টিশন ফাংশনগুলো তুমি যদি বের করতে পারো, ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশনটা কিন্তু দিনের শেষে তুমি জাস্ট গুণ করে লিখে ফেলতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই যে মানে মোশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার যদি ধরে নাও, তবেই এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হবে, তখনই তোমার পার্টিশন ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। তার মানে পার্টিশন ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। মানে এখানে এনার্জিটা লিখেছিলাম, এনার্জিটা হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল, এনার্জি মানে আন্ডার বিউ অ্যাপ্রক্সিমেশন অ্যাডিটিভলি সেপারেবল, সেপারেবল। আর এখানে যেটা দেখতে পাচ্ছ তোমার পার্টিশন ফাংশন is multiplicatively separable। পার্টিশন ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। ঠিক আছে, এই কথা। তাহলে দেখো, তাহলে এই যে আমি মলিকুলার পার্টিশন ফাংশন যখন ক্যালকুলেট করতে চাইবো, তাহলে মলিকুলার পার্টিশন ফাংশন ক্যালকুলেট করার সময় তোমাকে ইন্ডিভিজুয়াল মোশনের জন্য যে পার্টিশন ফাংশনগুলো সেইগুলোকে প্রথমে ভেবে নিতে হবে, তারপর তোমাকে এগোতে হবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল পার্টিশন ফাংশনটা আমি বের করবো, ইন্ডিভিজুয়াল পার্টিশন ফাংশনের ক্ষেত্রে তুমি দেখবে এই যে ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার যে পার্টিশন ফাংশন, সেই দুটো না ক্যালকুলেট প্রায় কিছু করতেই হবে না। কারণ এই পার্টিকুলার কেসে দেখতে পাবে যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটির তুলনায় এত 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 বেশি হবে যে ওই যে আমাদের যখন আমি লিখেছিলাম না যে যখন তোমার ধরো দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটি তার তুলনায় যদি অনেক অনেক বেশি হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওই ডেল্টা এপসাইলন আর বাই কেটি, এই যে জিনিসগুলো এইগুলো তোমার আলটিমেটলি ওয়ানের দিকে চলে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি তোমাকে দেখাচ্ছি যে যখন আমি পার্টিশন ফাংশনটাকে ওই জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটিটাকে কমন নিয়ে নিয়েছিলাম, ধরো এই যে জিনিসটা, ধরো এই যে জেড এর এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, ধরো এবারে তোমার এই এপসাইলন ওয়ান মাইনাস এপসাইলন জিরো বাই কেটি এইটা অনেক অনেক বেশি, মানে এটা দুটো লেভেলের মধ্যে এনার্জি গাছ, এটা কেটির তুলনায় অনেক অনেক বেশি। তাহলে অনেক অনেক বেশি হয়ে যাওয়ার জন্য এগুলো সব ই টু দি পাওয়ার জিরো হয়ে গেলে পরের পার্টগুলো কোনো কন্ট্রিবিউটই করবে না। তাহলে মানে আলটিমেটলি যেটা কন্ট্রিবিউট করবে সেটা শুধুমাত্র এইটুকু জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন জিরো বাই কেটি। এবং সেটা নিউক্লিয়ার পার্টিশন ফাংশনের ক্ষেত্রেও সিচুয়েশনটা এক্স্যাক্টলি একই রকমের। তাহলে অ্যাকচুয়ালি তিনটে জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, একটা রোটেশনাল পার্টিশন ফাংশন, একটা হচ্ছে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন। আচ্ছা, এবার যখন তুমি ক্যালকুলেট করবে তখন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রত্যেকটা মোশনের জন্য তোমার কিন্তু কিছু এনার্জি লেভেলস লাগবে। তার মানে যেহেতু অ্যাজ বাই ডেফিনেশন এই পার্টিশন ফাংশনটা সাম ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এইটা যেটাকে তুমি লিখতে পারো সামেশন ওভার অল এস ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন এস বাই কেটি, যেভাবে লেখো না কেন, তাহলে উই হ্যাভ টু নো expression for energy levels মানে epsilon I or epsilon S গুলো লাগবে and the degeneration। They can be obtained by solving the system by quantum mechanics। কোয়ান্টাম মেকানিক্স সলভ করে তুমি এনার্জি আইগেন ভ্যালু এবং ডিজেনারেসি এই পার্টগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, আর এবারে কথা হচ্ছে যে এই যখন তুমি মানে এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করবে তখন কিন্তু তোমার কিছু মডেল প্রবলেমস থাকবে। উই নিড সাম মডেল প্রবলেমস, মানে মডেল সিস্টেম আর কি, মডেল সিস্টেম। কারণ যে কোনো পার্টিকুলার প্রবলেম নিয়ে শুরু করে দিলেই তোমার চলবে না, কারণ সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই যে বিভিন্ন রকমের মোশনস গুলো তারা কাপেলড হয়ে থাকতে পারে।
বা প্রবলেমটা এতটাই কমপ্লিকেটেড যে সেই প্রবলেমটাকে তুমি জাস্ট ট্যাকেল করতে পারছো না, সেরকম সিচুয়েশন হতে পারে। সেখানে আমাকে কিছু মডেল সিস্টেম কনসিডার করতে হবে। আচ্ছা, মডেল সিস্টেমের মধ্যে তুমি যদি ধরো টু গেট দ্য এনার্জি এক্সপ্রেশন ফর ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশনের জন্য এনার্জি এক্সপ্রেশনটা যেটা, তার জন্য মডেল সিস্টেম যেটা পার্টিকেল ইন এ বক্স সিস্টেম, সেটা হচ্ছে তোমার 1D হতে পারে, 2D হতে পারে, অর 3D হতে পারে। তো মোর রিয়েলিস্টিক সিচুয়েশনটা 3D বলে সেই 3Dটা আমি কনসিডার করব। আর টু গেট দ্য এনার্জি এক্সপ্রেশন ফর রোটেশনাল মোশন, তোমার যে মডেল সিস্টেমটা রিজিড রোটা এটা। আর ফাইনালি হচ্ছে টু গেট দ্য এনার্জি এক্সপ্রেশন ফর ভাইব্রেশনাল মোশন, যে মডেল সিস্টেমটা তোমাকে কনসিডার করতে হয়, এটা নর্মালি হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর আমি কনসিডার করবো। তার মানে দেখো এখানে এই তোমার পার্টিকুলার বক্স প্রবলেম, রিজিড রোটার প্রবলেম আর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, এই তিনটে প্রবলেম একটুখানি তোমাদের ঝালিয়ে নিতে হবে। ঝালিয়ে নিতে হবে মানে তোমরা খুব মানে কিছুদিন আগেই পড়েছো, জাস্ট তোমাদের একটা কাজ দিয়ে রাখছি, সেটা হচ্ছে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তোমার যে এনার্জি এক্সপ্রেশনগুলো কেমন হয়, হ্যাঁ, এবং সেই এনার্জি এক্সপ্রেশনগুলো কিসের উপরে নির্ভর করে, এবং দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তার টিপিক্যাল ভ্যালুগুলো কেমন হয়, রিজিড রোটারের ক্ষেত্রে কেমন হয়, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কেমন হয়, এই পার্টগুলো না তোমরা একটু জাস্ট বাড়িতে ভেবে নেবে আর কি, হ্যাঁ, একটুখানি করে রেখে দেবে যে যখন পার্টিকেল ইন এ বক্স তুমি করছো সেটা ইউজুয়ালি 3D সিস্টেমটাকে কনসিডার করবে, যেখানে এনার্জিটা তোমার এনএক্স, এনওয়াই, এনজে তাদের উপর ডিপেন্ড করবে। এটা এইচ স্কোয়ার বাই 8m এনএক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার উইথ এন এক্স ইকাল টু 1 2 3 ডট 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 ডট, এন ওয়াইটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট, এন জেডটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট। মানে এখানে বেসিক্যালি তুমি একটা কনসিডার করছো, একটা বক্স কনসিডার করছো, যে বক্সটা তোমার তোমার ছবিটা বাজে আঁকা হলো যাকে, যেটা হচ্ছে একটা এজ হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে তোমার সি, হ্যাঁ, এবং এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে ভি এক্স ওয়াই জেডটা হচ্ছে 0 হয়ে যাবে যখন এক্সটা 0 থেকে এ এর মধ্যে, ওয়াইটা 0 থেকে বি এর মধ্যে, জেডটা হচ্ছে তোমার 0 থেকে সি এর মধ্যে, আর ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ। মানে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, হ্যাঁ, সেই ধরনের সিচুয়েশন হচ্ছে তোমার পার্টিকুলার বক্স প্রবলেম এটা। তার জন্য এনার্জি এক্সপ্রেশন যেটা, সেটাকে তুমি এটা খেয়াল রাখলে। এখানে ডিজেনারেসি ফ্যাক্টরটা তুমি জানলে ভালো, না জানলে খুব বেশি অসুবিধা নেই, কারণ একটা অল্টারনেটিভ রাস্তা আছে যে এনার্জি লেভেল তার সঙ্গে ডিজেনারেসি ফ্যাক্টর আর কি, হ্যাঁ, সেইটাকে মাথায় রাখি তুমি করতে পারো, অথবা সামওভার যদি স্টেটস করো তখন ডিজেনারেসিটা না জানলেও তোমার চলে যাবে আর কি এইটা। আর তারপরে ছিল হচ্ছে রিজিড রোটার প্রবলেমটা, রিজিড রোটার প্রবলেম, সেখানে এনার্জিটা তোমার রোটেশনাল কোয়ান্টাম জে এর উপর ডিপেন্ড করেছিল, জে ইন্টু জে প্লাস 1 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার। এইটা হলো এনার্জি এক্সপ্রেশন, যেখানে মিউটা হচ্ছে রিডিউস মাস, আর আরটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, আর এখানে যেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যার এটা 0 1 2 3 ডট 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 হচ্ছে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল এটা আর কি। আর ফাইনালি এসে এইসব প্রবলেম যখন তুমি কনসিডার করছো, ধরো একটা কিছু আমি জাস্ট যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম যখন তুমি করছো, যেখানে এনার্জিটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি এর উপর ডিপেন্ড করে, ভি প্লাস হাফ
এইচ ক্রস ওমেগা অথবা ভি প্লাস হাফ এইচ নিউ আর কি, যেখানে ভি এর ভ্যালুটা তোমার 0 1 2 3 এখান থেকে শুরু করছে এগুলো। এখানে ওমেগাটা তো ঠিক আছে, মানে ওমেগাটা হচ্ছে তোমার রুট ওভার অফ কে বাই মিউ হয়, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর মিউটা হচ্ছে রিডিউস মাস। এটা একটুখানি লিখে দিই, সেটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে আরটা হচ্ছে তোমার আর জিরো লিখতে পারো, আর জিরোটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর মিউটা তো রিডিউস মাস, যেটা বেসিক্যালি m1 m2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, m1 m2 বাই m1 প্লাস m2। হ্যাঁ, বাকি তো এখানে তো এমটা হচ্ছে মাস, মাস অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, তার মানে এই যে তিনটে সিস্টেম, পার্টিকেলের বক্স প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, এই তিনটে প্রবলেম তোমরা আগের সেমিস্টারেই কোয়ান্টাম মেকানিক্সে অলরেডি পড়েছো, তার এনার্জি এক্সপ্রেশনগুলোকে লিখলাম। তুমি জাস্ট একটুখানি কাজ একটুখানি বাড়িতে করে রাখবে, সেটা হচ্ছে যে তাদের ওই টিপিক্যাল ভ্যালুগুলো বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, মানে এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, তাদের টিপিক্যাল ভ্যালুগুলো কেমন দেখতে হয় এইটা মোটামুটি একটা বক্স লেন্থের একটা টিপিক্যাল ভ্যালু ধরে নেবে। ধরে নেবে মানে হচ্ছে ধরো একটা একটা পার্টিকেল বা একটা গ্যাস মলিকুল আর একটা কন্টেনারের মধ্যে আছে, সেই বক্সের যে লেন্থটা আর কি, সেটাকে টিপিক্যাল ধরো 1 সেন্টিমিটার এরকম একটা অর্ডার ধরে নিয়ে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা একটুখানি ভেবে রেখে দেবে। রিজিড রোটার, হ্যাঁ, তার ক্ষেত্রে তোমার ধরো কোনো একটা পার্টিকুলার HCl বাই টাইপের মলিকুল ধরে নিয়ে তার বন্ড লেন্থ সম্বন্ধে তোমার ধারণা আছে, তার রিডিউস মাস তুমি বের করে নিতে পারবে, সেখান থেকে তুমি এটাকে করে নিবে। আর কোন একটা বন্ড কনসিডার করে তার ফোর্স কনস্ট্যান্টের টিপিক্যাল ভ্যালু বই থেকে দেখে নেবে, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে তুমি তার রিডিউস মাস তুমি বের করে ফেলতে পারছো, সেখান থেকে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা দেখে নেবে। কারণ আমরা ওই যে কখন তুমি ইভেন মানে আমি এনার্জি লেভেলসগুলো বা সিস্টেমটাকে কোয়ান্টাম মেকানিক্যাল ধরছি, অথচ আমি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স ইউজ করব, ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করব, সেটা আদৌ ইউজ করা যায় কি যায় না এই সম্বন্ধে তো কিছু ধারণা আমার থাকতে হবে। তো সেইটা জন্য আমি জাস্ট এইটা করে রাখতে বলছি। তাহলে দেখো আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিয়েছি, এবারে আমাদের জাস্ট যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে ট্রানজিশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল তার পার্টিশনাল ফাংশনগুলো আমাদের জাস্ট বের করে নিতে হবে। বের করে ফেললেই বাকি জিনিসটা হয়ে যাবে। তো দেখো যা বললাম তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা। আজকে আর এক্সট্রা কিছু পড়বো না, কারণ আজকে ট্রানজিশনাল পার্টিশন ফাংশন নেক্সট পড়ার কথা, কিন্তু ট্রানজিশনাল পার্টিশন ফাংশনটা এটা অনেকটা লম্বা, মানে এমনি হয়তো একটুখানি হিন্টস টিন্টস দিয়ে দেওয়া যেত, তোমরা নিজেরা করতে পারতে, কিন্তু এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে গিভস প্যারাডক্স। এই গিভস প্যারাডক্সটা তো প্রপারলি ইন্ট্রোডিউস করতে হবে, সেই জন্য এটাকে তাড়াহুড়ো করবো না। হ্যাঁ, তারপরেরগুলো বরং অনেক সহজ, কারণ রোটেশনাল পার্টিশন ফাংশন বা ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন খুব সহজেই তুমি বের করে ফেলতে পারবে, মানে 10 মিনিট করে সময় লাগবে। তাও রোটেশনাল পার্টিশন ফাংশনের একটা কমপ্লিকেটেড জায়গা ছিল, যেখানে ওই ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে সেই রেসপেক্টে। আর অ্যান্টিসিমেট্রাইজেশন প্রিন্সিপাল আমরা অলরেডি কিন্তু বলেছি, দেখবে আমাদের খুব বেশি অসুবিধা হবে না, ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে। শুধু ট্রানজিশনাল পার্টিশন ফাংশনটা বের করা, সেক্ষেত্রে গিভস প্যারাডক্সটাকে ইন্ট্রোডিউস করা আর কি, সেটাই শুধু একটুখানি লম্বা প্রসেস, আদারওয়াইজ বাকিগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো আর কি। তো দেখো যা বলেছি তাতে কোথাও কোনো অসুবিধা বা কিছু আছে কিনা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ওই পার্টিশন ফাংশনটা যখন টেম্পারেচার টেন্স টু 0 কেলভিন ধরলেন, হুম তখন যদি গ্রাউন্ডের এনার্জিটা 0 হয়ে যায়, হুম তাহলে ওই ভ্যালুটা টেন্স টু G0, মানে যদি টেম্পারেচার যদি আমরা 0 ধরে নিই, তাহলে তো 0/0 ইনডিটারমিনেট চলে আসবে। না, আরেকবার বলো কি বলছো। হ্যাঁ, মানে ওই না মানে যেটা পার্টিশন হচ্ছে ফাংশনটা যখন টেম্পারেচার মানে এনার্জিটা অ্যাবসলিউটলি জিরো হয়, তো টেম্পারেচারটা অ্যাবসলিউটলি জিরো হয় না, অ্যাবসলিউট টেম্পারেচার কখনো জিরো হয় না, সেই জন্য ওই যে এপসাইলন 0/KT যেটা তুমি বলছো, ওটা 0/0 হ্যাঁ, ফর্ম আসছে না, 0 একটা স্মল পজিটিভ ভ্যালু আসছে, সেই জন্য ওটা তুমি আচ্ছা অ্যাবসলিউটলি জিরো বলতে পারবে।
হুম আর স্যার ওই লেজারের ক্ষেত্রে হুম মানে ইনপুটের থেকে আউটপুটের ফোটনটা বেশি হবে। হ্যাঁ এবারে ফোটন, স্যার ফোটন কনসেপ্টটা তো কোয়ান্টাম মেকানিক্যাল, হুম আর স্পেকট্রোস্কোপি তো সেমি ক্লাসিক্যাল দিয়ে আমরা হুম। অ্যাপ্রোচ করি, তাহলে কিভাবে আসছে ওটা? দেখা যাবে মানে এটা মানে এই যে এটা মানে মানে স্পেকট্রোস্কোপিটাকে ওই লেজার মানে আইনস্টাইন এবি কোফিশিয়েন্ট স্টিমিউলেটেড অ্যাবজর্পশন বা স্টিমিউলেটেড এমিশন যখন আইনস্টাইন 1916 যখন 1916 যখন করেছিলেন লেজারের যে প্রিন্সিপালটা দিয়েছিলেন আইনস্টাইন, তখন তিনি ওই কোয়ান্টাম মেকানিক্সটা মানে তখন ওই সেমি ক্লাসিক্যালই দিয়েছিলেন আর কি, মানে রেট ল এর মতো করে। এবারে পরবর্তীকালে যখন টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি তোমার হয়ে যাবে, তখন তুমি এই যে মানে এই পুরো ব্যাপারটাকে তুমি রিপ্লেস করবে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি দিয়ে আর কি, যেখানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল মানে যেটাকে বলে এ প্রিন্সিপাল আর কি, তোমার ফেরমি গোল্ডেন রুল আর কি, সেখানে থ্রু দিয়ে। তাহলে ওই একই ফেনোমেনা যখন কোয়ান্টাম মেকানিক্স বা পারটারবেশন থিওরি, যেখানে লাইট ম্যাটার ইন্টারাকশনটাকে কোয়ান্টাম মেকানিক্যালি বোঝার রাস্তা যখন পরিষ্কার হয়নি আর কি, তখন আইনস্টাইন ওটা সেমি ক্লাসিক্যালি ফ্রম কাইনেটিক পয়েন্ট অফ ভিউ লেজারের প্রিন্সিপালটাকে দিয়ে দিয়েছিলেন আইনস্টাইন এবি কোফিশিয়েন্টের থ্রু দিয়ে আর কি। আর ওটাকেই পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্স তুমি শিখে যাবে, সেইটাকে তোমাকে রিপ্লেস করতে হবে একটু অন্যরকম ভাবে। সেটা রেটটাকে জাস্ট নর্মালি ল মাস অ্যাকশন ওবে না করে, সেখান থেকে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি dpmn বাই dt, যেটা 8π³/3h cos স্কোয়ার মিউ mn মডিউলাস স্কোয়ার ইন্টু রো, সেই রকম একটা এক্সপ্রেশন বেরোবে, সেখান থেকে আইনস্টাইন এবি কোফিশিয়েন্ট তুমি বের করতে পারবে। আমি যে ঠিক আছে এক্সটেন্সিভলি স্যার। যখন ওই মলিকুলার স্পেকট্রোস্কোপিটা পড়বো, আমরা কোয়ান্টাম মেকানিক্সটা হয়ে গেলে আমরা মলিকুলার স্পেকট্রোস্কোপিটা খুব ডিটেলে পড়বো, সেইখানে ওই টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি করে দিয়ে আমি পুরো জিনিসটা কিন্তু বলবো। হ্যাঁ, পুরো জিনিসটাই বলবো। মানে সময় দিতে হবে আমাকে, যদি সাফিসিয়েন্ট সময় দাও, তোমাদের যদি অত তাড়া না থাকে, তাহলে বছরখানেক সময় পেলে লোকের যেগুলো জানা উচিত সবই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। ঠিক আছে।